দরজার সামনে লাইজু খানম ও কাব্যকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে আশালতা। আন্টি আপনি, ভেতরে আসুন। লাইজু খানম হাসি মুখে ভেতরে প্রবেশ করে ছেলের হাত থেকে ফলের থলেগুলো হাফসা বেগমের হাতে দেন। আপা, এগুলোর কি দরকার ছিল? দরকার আছে আপা, এই যে আমার ছেলে কাব্য। কাব্য হাফসা বেগমকে সালাম দিয়ে এক পলক আশালতার দিকে তাকায়। কাব্যের চোখে চোখ পড়তে আশালতা মৃদু কেঁপে ওঠে। পুরুষের তুলনায় নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় অধিক প্রখর। কে তার দিকে কোন নজরে তাকাচ্ছে, কে কেমন উদ্দেশ্য মনে পোষণ করছে, তা অনেক নারী তার ষষ্ঠ ইন্দ্রিয়র প্রখরতার জোরে উপলব্ধি করতে পারে। আশালতার ক্ষেত্রেও ব্যাপারটি ব্যতিক্রম নয়। আপা, আমি আশালতাকে আমার কাব্যর বউ করে নিতে চাই। লাইজু খানমের কথা শুনে আশালতা দাঁড়িয়ে থাকা অবস্থায় 2 কদম পেছনে সরে যায়। এটা কি বলছেন আপা? আমার মেয়েটাকে তো আপনারা ঠিকমতো চেনেনও না। কিভাবে সম্ভব? কেন সম্ভব নয় আপা? একটা মানুষকে চিনতে খুব বেশি সময়ও লাগে না। কিছু মানুষ নিজেদেরকে লুকিয়ে রাখে বিধায় তাদেরকে আমাদের চিনতে সময় লাগে। কিন্তু আশালতার চোখের ওই স্বচ্ছ চাহনি মানুষের সামনে ওকে পরিপূর্ণভাবে তুলে ধরে। ওর চোখে যে কোনো ছলনার লেশমাত্র নেই আপা। আমার ছেলেটাও জীবনে একবার ঠকে এসেছে আপা। ছেলেটার জীবনে সঠিক মানুষ আমি এনে দিতে পারিনি। যার সাথে বিয়ে দিয়েছিলাম, বিয়ের 2 মাস বাদেই প্রেমিকের সাথে পালিয়েছিল। অথচ মেয়েকে যখন শতবার জিজ্ঞাসা করেছিলাম আলাদাভাবে যে তার কোনো প্রেমিক আছে কিনা, সে প্রতিবারই বলেছিল না। প্রথমবার ভুল করেছে, কিন্তু এবার যে হিরে চিনতে ভুল করেনি এটা আমি শতভাগ নিশ্চিত। আপা প্লিজ, আমার কথাটা বিবেচনা করে দেখুন। আপনার মেয়েটাকে দুঃখের মুখোমুখি আমি কোনোদিন হতে দেব না। হাফসা বেগম নিশ্চুপ হয়ে যান। এই মুহূর্তে তিনি ঠিক কি জবাব দিবেন কিছুই মাথায় আসছে না তার। আন্টি, আইনগত দিক বিবেচনা করতে গেলে আমার ডিভোর্স এখনো কার্যকর হয়নি। কেননা একজন মেয়ে গর্ভবতী থাকাকালীন তার ডিভোর্স সম্ভব নয়। আন্টি, আপনারা উচ্চ শ্রেণীর মানুষ, সমাজে আপনাদের কিছু বলার সাহস পাবে না। কিন্তু আমাকে সমাজের দোহাই দিয়ে নিচু মানসিকতা বহনকারী মানুষগুলো বাঁচতে দেবে না। আজ বাদে কাল আমি একজন মা হতে যাচ্ছি। আমি চাই না আমার সন্তান আমার সুখের বিনিময়ে মানুষের কাছে 10টা কথা শুনুক। নিচু মানসিকতার মানুষদের বুলিকে ঠেলে ফেলে দিল আমার সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তা বহন করে কিছুতেই আমি নিজের সুখের দিক দেখতে পারবো না। দুঃখিত আন্টি, আমি এই বিয়ে করতে পারবো না। আর শত চেষ্টা করলেও সম্ভব হবে না। কথাগুলো এক নাগারে বলেই খাওয়ার ঘর থেকে ছুটে শোয়ার ঘরে চলে আসে আশালতা। বকে কিঞ্চিত ব্যথা অনুভব করেন লাইজু খানম। আপা, মেয়েটাকে আমি জোর করতে পারি না। মেয়েটা এখনো নিজেকে মানসিকভাবে শক্ত করতে পারেনি। রোজ রাতে অসহ্য যন্ত্রণায় ছটফট করে। একদণ্ড ঘুমায় না আমার মেয়েটা। তাছাড়া আপা, আইনও তো মেনে চলতে হবে আমাদের। আপা, বিয়েটা এখনই হোক তা তো বলছি না। বাচ্চাটা হোক, ডিভোর্সটা কার্যকর হোক, তারপর সামাজিকভাবে আমরা সবকিছু এগোবো। আপনি একটু ওকে ধীরে ধীরে বোঝান। তারা নেই একদম। আমি শুধু আজকে এই বিষয়টা বলতেই আপনাদের বাসায় এসেছি। লাইজু খানমের কথার মাঝে কাব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আচমকা বলে ওঠে, আমি একটু আশালতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। ভেতরে যাও বাবা, তোমার যা যা কথা বলার আছে বলে আসো, কোনো সমস্যা নেই। জানালা হতে বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আশালতা। চোখ হতে অনবরত পানি টুপ টুপ করে পড়েই যাচ্ছে। রুমের দরজার ওপাশ হতে কাব্য গলা খাকারি দিয়ে ইতস্তত কণ্ঠে বলে ওঠে, আসবো? চমকে ওঠে আশালতা। চোখের পানিটুকু মুছে নিয়ে কাপা স্বরে বলে ওঠে, আসুন। গটগট পায়ে কাব্য ভেতরে প্রবেশ করতেই আশালতা তাকে বিছানার পাশের চেয়ারে বসতে আহ্বান জানায়। চেয়ারে বসতে বসতে কাব্য বলে ওঠে, একটু বসবেন আপনি? কিছু কথা ছিল আপনার সাথে। আশালতা বিছানার এক পাশে বসে বলে ওঠে, কি বলবেন বলুন। আমার মা আপনাকে খুব পছন্দ করেছে। আমি 2 দিন ধরে আপনাকে নিয়ে ভাবছিলাম, আমার মা কেন হঠাৎ আপনাকে পছন্দ করলো।
কি এমন বিশেষত্ব খুঁজে পেল? আজকে যখন প্রথম নজরে আপনার ওই ভ্রমর কালো চোখের দিকে দৃষ্টি স্থাপন করলাম, সেই মুহূর্তে আমার মায়ের পছন্দের প্রতি আমার বিশ্বাসটা আরো 2 গুণ বেড়ে গেল। কেন যেন এবার আমারও মনে হলো প্রথমবার ঠকেছি, নিয়তিতে ছিল তাই, কিন্তু আপনাকে আমার চোখ বুজে বিশ্বাস করতে মন চাইছে। আমার অতীতের চেয়েও আপনার অতীত অতি ভয়াবহ, কিন্তু দুজনেই প্রথমবারে ঠকেছি। আমার মাঝে আন্ডারস্ট্যান্ডিংটাও সুন্দর হবে যদি আমরা একত্রিত হই। কিন্তু আপনি ঠিক কি কারণে বিয়েতে রাজি না, একটু বলবেন? একজন সামান্য কর্মচারী কিভাবে মালিকের ছেলের বউ হয় বলুন তো? আপনার মতো এমন সুদর্শন পুরুষের স্ত্রী হবার যোগ্যতা আমার মতো কালো মেয়ের নেই। থাকুক আপনার হাজারো কালো অতীত, আমার সুখের চেয়েও আমার সন্তানের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। যার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বাড়ি ছেড়েছি, সেটা না করি যদি আমি নিজের সুখের কথা ভাবি, তবে একজন মা হওয়ার সার্থকতা কোথায়? পারবো না আমি স্বার্থপর হতে, পারবো না নিজের সন্তানের ভার অন্যের উপর ছেড়ে দিতে। আশালতার কথায় হো হো করে হেসে উঠে কাব্য। আপনি ধনী গরিবের মাঝের বৈশিষ্ট্য খুঁজছেন এখানে? একজন কর্মচারীর কি দোষ যে সে একজন ধনী ঘরের বউ হতে পারবে না? ধনী আর গরিবের মাঝে বৈষম্য কারা তৈরি করে জানেন? একদল নিচু মানসিকতার মানুষেরা। এরা পজিটিভ অ্যাঙ্গেলে কিছু ভাবতেই পারে না। এদের জন্যই সমাজ রসাতলে যাচ্ছে। জানেন, আমার মাধ্যমিক পরীক্ষার সময় না, ঘরে বিদ্যুৎ ছিল না। আব্বু ছিল একটা ফ্যাক্টরির কর্মচারী। ঠিকমতো বিদ্যুৎ বিল দিতে না পারায় লাইন কেটে দেওয়া হয়েছিল। সেবার মায়ের হৃদরোগ ধরা পড়ায় আব্বুর বেতনের সব টাকাই প্রায় আম্মুর চিকিৎসায় চলে গিয়েছিল। মাসের শেষে ঘরে চাল তরকারিও যায় ছিল। কখনো কখনো নুন ভাত খেয়ে পরীক্ষা দিতে গিয়েছি তো, কখনো খালি পেটে। আমার শখ বলতে কিছু ছিল না। আমার বন্ধুরা সাইকেল চালিয়ে যেখানে সারা মহল্লা ঘুরে বেড়াতো, আমি তখন চুপচাপ অশান্ত মনকে শান্ত করতে ব্যস্ত থাকতাম। আমার আব্বু 2টো শার্ট আর 2টো লুঙ্গি দিয়ে বছর পার করত। আমার আম্মুর শাড়ি পচে ছিঁড়ে গেল কখনো মুখ খুলে আব্বুর কাছে আবদার করতো না, আমার এটা লাগবে, ওটা লাগবে। বহুত পরিশ্রম করে আজ আমার আব্বু এখানে এসেছে। আর তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়ে এই পর্যন্ত টিকে থাকতে সাহায্য করেছে আমার আম্মু। আমি ছোট একটা চাকরি করি এখন। বাইরে থেকে মানুষকে দেখে বিচার করা ঠিক না। আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমরা আর 5-10টা মানুষের মধ্যে সাধারণভাবে জীবনযাপন করি। আমার আব্বু টাকা জমিয়ে প্রথমে বাসার আসবাবপত্র না কিনে আগে এই গলির সব বাড়িগুলো করেছিল, যেন অসহায় মানুষগুলো আমাদের মতো আর না ভোগে। আব্বু চেয়েছিল ফ্যাক্টরির কর্মচারীরা বিনা পয়সায় এখানে থাকুক, কিন্তু ওই যে সকলেরই যে নিজ নিজ একটা আত্মসম্মান বোধ আছে, তাই আব্বু ভাড়া অর্ধেকে নামিয়ে রেখেছে। ধন সম্পদ আর রূপ দুটোই স্বল্পকালীন সময়ের জন্য বিরাজ করে। নিজেকে যে কঠিন পরিশ্রম করে প্রতিষ্ঠিত করে, সে অন্যকে কখনো নিচু করে দেখে না মিস আশালতা। সমাজ আপনাকে আমাকে দুঃসময়ে খেতেও দেবে না, আর পড়তেও দেবে না। সেই নিজেটা নিজেকেই জোগাড় করে নিতে হবে। তবে কেন ভয়ে কুকড়িয়ে যাই আমরা? আপনার সন্তান কখনো অবহেলা পাবে না আমার থেকে। নির্বাক হয়ে কাব্যের কথাগুলো শুনে যায় আশালতা। কিছুক্ষণ নিশ্চুপ থেকে কাব্যের উদ্দেশ্যে বলে ওঠে, দুঃখিত মিস্টার কাব্য, আমাকে ক্ষমা করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। আমাকে দ্বিতীয়বার এই কথা বলা হলে ফ্যাক্টরি তো আর কখনো যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। একবার ঠকে এসে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা আমার জন্য বড্ড কষ্টের। এই অভাগী সবার অপ্রিয় আশালতা কারো প্রিয় হওয়ার যোগ্যই না। কথাগুলো বলে আশালতা বসা থেকে উঠে গিয়ে পুনরায় জানালার কাছে গিয়ে দাঁড়ায়। কাব্য কিছুক্ষণ আশালতার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কে কার যোগ্য তার সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না মিস আশালতা। কথাটা বলে হনহন করে শোয়ার ঘর থেকে বেরিয়ে যায় কাব্য। বড় একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে পুনরায় জানালার বাইরে দৃষ্টি স্থাপন করে আশালতা। রাতে মায়ের কোলে মাথা রেখে শান্ত স্বরে
হাফসা বেগমের উদ্দেশ্যে আশালতা বলে ওঠে, মা, আমি কি ভুল কিছু করেছি? একদম না মা, তবে কাব্যর পরিবারটা খারাপ না মা। হুম, মা, এই সমাজে যেমন অমানুষ সাদের পরিবারের মতো পরিবার আছে, তেমনি মিস্টার কাব্যর পরিবারের মতো পরিবার রয়েছে। একজন পুরুষের কর্মের উপর নির্ভর করে কখনই অন্য পুরুষকে বিচার করা উচিত না। তা কাব্য আজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে মা। তবে কি বলতো, প্রথমবার ঠকে এসে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমার সন্তানের ভবিষ্যৎ আমি অন্য কারো উপর ছাড়তে পারি না মা। আমাকে যে অনেক লড়াই করতে হবে। এক্ষেত্রে কারো মায়া দয়া যে আমার একদম চাই না মা। একদিন এই সকলের অপ্রিয় আশালতা নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত ও সম্মানিত একজন নারী হিসেবে তুলে ধরবে। আমাকে দেখে যেন আরো 10টা মেয়ে সংগ্রাম করার অনুপ্রেরণা পায়। আমি নিজেকে এমন ভাবেই গড়ে তুলতে চাই মা। আর তাই তোমাকে একমাত্র আমার পাশে চাই। আর বাকিটা আল্লাহ ভরসা। মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে হাফসা বেগম বলে ওঠেন, তোর মা সবসময় তোর পাশেই আছে। মা, কি ব্যাপার? আজ কতগুলো মাস হয়ে গেল, তুমি এখনো ডিভোর্স পেপার আমাকে দিলে না। এখনো সই করেনি আশা? বাবা, সই তো করেছে। আশা নাকি ওদের বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। তুই চিন্তা করিস না, কিছুদিনের মাঝে ওরা ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে বলে জানিয়েছে। দেখো, কোনো তালবাহানা যেন না জুড়ে বসে ওরা। ডিভোর্স পেপার হাতে পাওয়ার পরে আর ওদের সাথে কন্ট্যাক্ট করবা না। আচ্ছা বাবা। মা ছেলের কথা শুনে লিনার শরীরে আগুন জ্বলে ওঠে। উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত সে না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। হঠাৎ সদর দরজা হতে ড্রয়িং রুম কান্না কান্না করতে করতে প্রবেশ করে সাদের ছোট বোন। সকলে চিন্তিত ভঙ্গিতে উঠে এগিয়ে যায় তার দিকে। কিরে, তুই হঠাৎ চলে এলি আর কান্না করছিস কেন? সাজেদা বেগমের আদরের ছোট মেয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, মা, আমার সব শেষ। আমার সংসার তছনছ হয়ে গেল মা। সংসার তছনছ হয়ে গেল মানে? মেয়ের কথা শুনে রীতিমতো তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। কান্নারত অবস্থাতেই সাদের ছোট বোন তার কাঁধের ভ্যানিটি ব্যাগ হতে কিছু কাগজ বের করে সাজেদা বেগমের হাতে দেয়। সাজেদা বেগম সন্দিহান চোখে মেয়ের দিকে তাকিয়ে বলেন, কি এটা? সাদ একটানে সাজেদা বেগমের হাত হতে কাগজগুলো নিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করে। মুহূর্তের মাঝে সাদের চোখ চরক গাছ হয়ে যায়। ডিভোর্স পেপার? কাহিনী কি? ছবি? ভ্রুকুচকে ছোট বোন ছবির উদ্দেশ্যে কথাটা বলে ওঠে সাদ। বাচ্চা হয় না কেন? দিনরাত শুধু খোঁটা দিতে থাকতো। ডাক্তার বলেছে যে একটু প্রবলেম আছে, কিন্তু সমস্যা নেই, বাচ্চা হবে। কিন্তু আমার শাশুড়ি আর ননদ মিলে সকলের কাছে রটিয়ে দিয়েছে আমি নাকি বন্ধা। আমি কখনো নাকি মা হতে পারবো না। আমার ফোনটা পর্যন্ত আটকে রেখেছিল যেন বাড়িতে কল দিতে না পারি। ওরা পরিবারের সকলে মিলে সালিশ বসিয়ে রেহানের সাথে আমার ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। তার চেয়েও বড় কথা কি জানো? রেহান নাকি বুঝে গিয়েছিল আমি মা হতে পারবো না, তাই সে অন্য একটা মেয়েকে 2 মাস আগেই গোপনে বিয়ে করে নিয়েছে। আর তা একমাত্র আমার শাশুড়ির আদেশই হয়েছিল। আজকে আমাকে দিয়ে জোরপূর্বক ডিভোর্স পেপারে স্বাক্ষর করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফোফাতে ফোফাতে কথাগুলো বলে ওঠে ছবি। আদরের ছোট বোনের কথা শুনে ফুঁসে ওঠে সাদ। আমি আজই ওদের নামে কেস করব। এত সাহস হয় কিভাবে? আমার বোনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দুঃসাহস হয় কিভাবে ওদের? হায় হায়, আমার এতটুকু মেয়েটার সাথে এসব কি হয়ে গেল? কিভাবে মানুষ এত নিষ্ঠুর হয়? এরা কি মানুষ আদৌ? আহাজারি করতে করতে বলে ওঠে সাজেদা বেগম। সাজেদা বেগমের কথা শুনে তার ছেলের হাসি দিয়ে শাড়ির আঁচল দিয়ে আলগোছে কপালের ঘাম মুছে নেয় সাদের বড় ভাবি। তা মা, নিজের মেয়ের সংসার ভাঙাটা অতি কষ্টের হলে অন্যের মেয়েটা কি? যে কাজটা আপনার মেয়ের সাথে হয়েছে বলে তাদের অমানুষ বলে আখ্যায়িত করছেন। খেয়াল করেছেন কি, ইনডিরেক্টলি কিন্তু কথাটা নিজেদেরকে উদ্দেশ্য করে বলে ফেলেছেন। পাপ বাপকেও ছাড়ে না আম্মা।
কথাগুলো বলে ড্রয়িং রুম থেকে সোজা নিজের ঘরে চলে যায় সাদ্দের বড় ভাবি। সাজেদা বেগম বেবাচেকা খেয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পথে। আচমকা সাজেদা বেগমের মনের মাঝে ভীষণ ভয় এসে হানা দেয়। তাদের পাপের ফলগুলো কি তবে ফলতে শুরু করেছে? আলগোছে মেয়েকে বুকে টেনে নেন সাজেদা বেগম। আম্মা, বড় ভাবি এগুলো কি বলল? ফুসতে ফুসতে বলে ওঠে সাদ। অত মাথায় নিস না সাদ, আগে তোর বোনের কথা ভাব। তোর ভাই আসলে ফয়সালা করতে হবে এই বিষয়ের। ওদেরকে ছেড়ে কথা বলা যাবে না একদম। এতক্ষণ সবই চুপচাপ দেখছিল লিনা। এদের এত হাই হুতাশ দেখে তার দম ফেটে হাসি আসছে। আস্তে করে চেপে যায় সে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে। হাফসা বেগম রান্নাঘরে রাতে রান্না করছেন, আর আশালতা শোয়ার ঘরে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। এই কয় মাসে লাইজু বেগম ফোন দিয়ে খোঁজখবর নিল, আর বিয়ের কথা কখনো তোলেননি। আচমকা মেয়ের আর্তনাদ শুনে রান্নাঘর হতে ছুটে শোয়ার ঘরে আসেন হাফসা বেগম। আশা, কি হয়েছে মা? যন্ত্রণায় এপাশ ওপাশ করতে করতে আশালতা বলে ওঠে, মা, পেটে অনেক ব্যথা করছে। মা মরে যাচ্ছে যন্ত্রণায়। ডেলিভারি ডেট এখনো গুনে গুনে 3 দিন পরে। হাফসা বেগম বুঝে ফেলেন এই যন্ত্রণা ব্যথা সন্তান প্রসবের সঠিক সময় জানান দিচ্ছে। হাফসা বেগম দ্রুত ছুটে গিয়ে নীলুফাকে কল দেন। 30 মিনিটের মধ্যেই আশালতাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায় হাফসা বেগম, নীলুফা ও জুলহাস। পথেই ডাক্তার রুমকিকে কল দিয়ে সব খুলে বলেছে হাফসা বেগম। দুজন নার্স এসে আশালতাকে ধরে নিয়ে একটা কেবিনে চলে যায়। 1 ঘন্টা পরে 20টা হাড় ভাঙার সমান যন্ত্রণা সহ্য করে আশালতা জন্ম দেয় এক ফুটফুটে ছেলে সন্তান। এই যন্ত্রণা, এই প্রসব ব্যথা যে পৃথিবীর কষ্টকর ব্যথাগুলোর মধ্যে একটা। একজন নার্স এসে আশালতার ছেলেকে হাফসা বেগমের কোলে দিয়ে যায়। আশা কেমন আছে? ভালো আছে আন্টি, নর্মালে ডেলিভারি সক্ষম হয়েছে। একটু পরই আশাকে একটা কেবিনে শিফট করা হবে। বলতে বলতে ডাক্তার রুমকি হাফসা বেগমের দিকে এগিয়ে আসে। হাফসা বেগম স্বস্তির নিঃশ্বাস নেন। ছলছল চোখে আশালতার ছেলের নিষ্পাপ মুখের দিকে তাকান। একদম আশালতার মতো মায়াবী চেহারা পেয়েছে। কপালে চুমু এঁকে দিয়ে হাফসা বেগম বলে ওঠেন, তোমার মায়ের বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা তুমি। দেখে রেখো আমার মেয়েটাকে। খানিক বাদে আশালতাকে একটা কেবিনে শিফট করা হয়। জ্ঞানও ফিরেছে এর মাঝে। শরীর বেশ দুর্বল থাকায় একটা স্যালাইনও দেওয়া হয়েছে। ধীর কণ্ঠে আশালতা তার মাকে ডেকে বলে ওঠে, মা, ফোনটা একটু দেবে? হাফসা বেগম চুপচাপ ফোনটা আশালতার দিকে এগিয়ে দেন। আশালতা তার বড় ভাই আশরাফ মোল্লার নাম্বার ডায়াল করে কল দিয়ে ফোনটা কানের কাছে নেয়। রিং হওয়ার খানিক বাদেই অপর পাশ হতে কেউ একজন সালাম দিয়ে ওঠে। আশালতা সালামের জবাব দিয়ে বলে ওঠে, ভাইজান, কেমন আছো? এত মাস পরে বোনের কণ্ঠ শুনে চমকে ওঠে আশরাফ মোল্লা। আশা, বোন, তুই কোথায় এখন? এত মাস কোথায় ছিলি? কত চিন্তায় ফেলে রেখেছিস জানিস? মা কেমন আছে? কাঁদো কাঁদো হয়ে বলে ওঠেন আশরাফ মোল্লা। মা ভালো আছে। ভাইজান, আমাকে ক্ষমা করে দিও। আমি বলতে পারবো না আমি কোথায় আছি, আর জানতে চেয়েও না। তুমি মামা হয়েছো ভাইজান। তোমার সেই ছোট বোনটা আজ এক ছেলের মা হয়ে গেছে। দোয়া কর আমার ছেলেটার জন্য। আলহামদুলিল্লাহ। আমার মামাটাকে কবে দেখতে পাবো আশা? বল না বোন, কোথায় আছিস? তোর ভাবি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তোকে আর মাকে দেখার জন্য ছটফট করে সারাদিন। একটা বার একটু ক্ষমা চেয়ে নিতে চায়। একবার একটু তোর ভাবিকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ দে বোন। আশালতা আর কিছু না বলেই কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিয়ে ফোন বন্ধ করে দেয়। চোখ বেয়ে টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে আশার। হাফসা বেগম দৌড়ে এসে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলে ওঠেন, এই মেয়ে, একদম কাঁদবি না, বিশ্রাম নে চুপচাপ। মা, ভাবির ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আশালতার মুখে এহেন কথা শুনে চমকে উঠে পাশে চেয়ারে ধপ করে বসে পড়েন হাফসা বেগম। পরের দিনই হসপিটাল থেকে বাসায় ফেরে আশালতারা।
কিছুক্ষণ বাদে বাদে গলির বাসিন্দারা এসে আশালতা আর তার ছেলেকে দেখে যাচ্ছে। কেউ কেউ সামর্থ্য অনুযায়ী বাচ্চাকে হাদিয়া স্বরূপ টুকটাক টাকা আর কিছু জিনিসও দিয়ে গেছেন। মাটির ব্যাংকটাতে জমিয়ে রাখা টাকা থেকে কিছু টাকা বের করে আশা জুলহাসের কাছে দিয়ে দেয় মিষ্টি কেনার জন্য। হাফসা বেগম পুরো গলির সকল বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসেন আর নাতির জন্য দোয়া করতে বলে আসেন। এর মাঝে সন্ধ্যায় লাইজু খানম এসে আশালতা আর তার ছেলেকে দেখে যান। নিশ্চুপ হয়ে এক নাগারে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে আশালতা। এই ছেলেটাই যে আগামী দিনে বেঁচে থাকার একমাত্র পন্থা তার। হায়া যতদিন আছে ততদিন লড়াই করে বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণাই যে তার এই ছোট্ট ছেলেটা। পারবে কি সে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে, ছেলেকে মানুষের মতো মানুষ করতে? ভাবতে ভাবতে ছোট্ট ছেলেটাকে বুকের মাঝে মিশিয়ে নেয় আশালতা। মা দেখো, বাবুর নাকটা একদম সাদের মতো হয়েছে না? হাফসা বেগম মুখে কিছু না বলে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন। মা, কোনোদিন যদি সাদ ওর কথা জানতে পেরে বাবার অধিকার দেখাতে আসে, আমার ছেলেটাকে আমার কাছ থেকে যদি কেড়ে নিতে আসে, মা, আমি তো কখনোই পারবো না আমার নারী ছাড়া ধনকে ছাড়া বাঁচতে। মেয়ের মুখে এমন কথা শুনে ভেতরে ভেতরে কেঁপে ওঠেন হাফসা বেগম। তোর ছেলেকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না, দেখিস, একদম দুশ্চিন্তা করিস না তো। মায়ের কথা শুনে নিয়ে ঘুমন্ত ছেলের মুখের দিকে দৃষ্টি স্থাপন করে আশালতা। বুকটা প্রশান্তিতে ছেয়ে যায় তার। আস্তে করে ছেলের পাশের বালিশটায় শুয়ে পড়ে সে। পিট পিট করে আশালতা তার মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, মা, বাবুর জন্য কি নাম রাখবা? হাফসা বেগম কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ডুব দেন। ভাবতে হবে, দাঁড়া, তোর নামের সাথে মিলিয়ে রাখতে হবে। আশালতা মুচকি হেসে ওঠে মায়ের কাণ্ড দেখে। এদিকে আশরাফ মোল্লা আর শত চেষ্টা করেও আশালতার ফোনে কল ঢোকাতে পারেননি। বাজারে গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসে আশেপাশের সকলের বাড়িতে দিয়ে এসেছেন হাসি মুখে। মারজানা বারবার করে আশরাফ মোল্লাকে বলছিল মিষ্টি কিনে এনে সকলের বাড়িতে দিয়ে আসতে। আশরাফ মোল্লা স্ত্রীর এহেন পরিবর্তনে এখন বেশ খুশি, কিন্তু স্ত্রীকে হারানোর ভয় প্রতিনিয়ত মনের মাঝে পুষে নিয়ে চলছেন তিনি। এর মাঝে এলাকা থেকে আশালতার শাশুড়ির কাছে খবর পৌঁছে গেছে আশালতা ছেলে সন্তান জন্ম দিয়েছে। লিনা তার শাশুড়ির মুখে কথাটা শুনেই তাকে বুঝিয়ে শুনে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নেয়। সাজেদা বেগম মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকায় অতশত না ভেবে লিনার কাছে ডিভোর্স পেপারটা দিয়ে দেন। সাজেদা বেগম মেয়েকে কয়েক মাস বসে বুঝিয়ে একটু রাজি করাতে পারেননি রেহানের পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। ছবি প্রত্যেকবার একই কথাই জপ করতে আরম্ভ করে, পাপ বাপকেও ছাড়ে না। আমরা অন্যায় করেছি আশার সাথে মা। রেহানের পরিবারে যদি শাস্তি প্রাপ্য হয়ে থাকে, তবে মা, একই অন্যায় তো আমরাও করেছি, আমাদেরও তবে শাস্তি হবে, হওয়া চাই। কথাগুলো বলার পরপরই অস্থিরতা ছটফট করতে আরম্ভ করে ছবি। সাজেদা বেগম ভেতরে ভেতরে শিউরে ওঠেন। বিছানায় বসে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে সাদ। লিনা সন্তর্পণে গিয়ে সাদের সামনে বসে পড়ে। কাগজপত্র দেখতে দেখতে আর চোখে লিনার দিকে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার ম্যাডাম? এতক্ষণে যে আমার কথা আপনার মনে হলো? হাসি হাসি মুখ করে সাদের দিকে তাকিয়ে লিনা বলে ওঠে, কাঙ্ক্ষিত সময় এসে গেছে সাদ। আশাদের বাড়ি থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। সাদের দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দেয় লিনা। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে মেঝের দিকে তাকিয়ে থাকে সাদ। কি হলো, সাইন করবা না? লিনার কথায় হুঁশ ফেরে সাদের। আস্তে করে লিনার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ করবো তো। মৃদু হাসি লিনা। সাদের মস্তিষ্কে একটা কথা বাড়ি খেতে শুরু করে। আর কিছু মুহূর্তের মাঝে আশার সাথে গড়ে তোলা তার 3টে বছরের সংসার একদম ধূলিসাৎ হয়ে যাবে। কি হলো সাদ, মায়া লাগছে? আরে তোমার মতো নাম্বার 1 বিশ্বাসঘাতকের মনেও যদি এখন মায়া কাজ করে, তবে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না জান? লিনার কথায় রীতিমতো অবাক হয়ে গিয়ে সাদ বলে ওঠে, মানে?
কি বলতে চাইছো তুমি? জোকসা পার্ট জান, আমি মজা করে বলেছি। সাদ ঠোঁট গোল করে বলে ওঠে, ও। সাদ ডিভোর্স পেপারে সাইন করে পেপারগুলো একটা ফাইলের মধ্যে রেখে পুনরায় লিনার কাছে দেয়, আলমারিতে উঠিয়ে রাখার জন্য। লিনা ডিভোর্স পেপারের মাঝে থেকে একটা পেপার বের করে ওড়নার মাঝে লুকিয়ে নিয়ে ডিভোর্স পেপারের ফাইলটা আলমারিতে রেখে দেয়। ইদানিং বেশ দুশ্চিন্তায় ভুগছে আশালতা। গর্ভকালীন সময়ের ছুটি তো তাকে দেয়া হয়েছে এবং প্রতি মাসের বেতনটাও তাকে বাসায় এসে পৌঁছে দিয়ে যায়। এই সুবিধাটি ফ্যাক্টরির সকল মেয়ের জন্যই রয়েছে, কিন্তু আশালতার মন চায় না ফ্যাক্টরিতে ফিরে কাজ করার। কিন্তু আয়ের উৎস সে কোথায় পাবে? এতই কি সহজ টাকা উপার্জন করা? নিজের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আশা সিদ্ধান্ত নেয় সে প্রাথমিক পর্যায়ে ছোট বাচ্চাদের পড়ানো শুরু করবে। বিষয়টা নীলুফাকে জানাতেই সে জানায় গলির সকল বাসিন্দার সাথে আলাপ করবে বাচ্চাদের পড়ানোর বিষয় নিয়ে। আশালতা মাসের বেতন হতে বাঁচিয়ে রাখা টাকাগুলো জমিয়ে একটা সেলাই মেশিন কিনে আনে। গলির বাসিন্দারা টুকটাক জামা কাপড় বানাতে হলে আশালতার কাছে ছুটে আসে। মেয়েদের যে হাতের কাজ শেখাটা ঠিক কতটা জরুরি আজ সে বুঝতে পারছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হতে আশালতা তার বাবার আদেশে হাতের কাজ ও সেলাই মেশিনের কাজের কোর্স করেছিল। এই দক্ষতাই যে বর্তমানে তার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে তা সে কখনো কল্পনাও করেনি। বাবাকে সে মনে মনে লক্ষাধিকবার ধন্যবাদ জানায়। ঢাকা শহরে আসার পরে নীলুফা যার বাসায় কাজ করত সেই মালিকও অনেক অনুরোধে রাজি করায় দ্বিতীয় শ্রেণীতে পড়া তার মেয়েকে আশালতাকে দিয়ে পড়ানোর জন্য। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে আশালতার করুণ পরিস্থিতি ও উচ্চ মাধ্যমিকের ফলাফল শুনে খুশি হয়ে অনুমতি দিয়ে দেয়। মালিক নিজে থেকে 5,000 টাকা বেতন হিসেবে ঠিক করে। নীলুফা খুশিতে গদগদ হয়ে সঙ্গে সঙ্গে আশালতাকে খবরটা জানিয়ে দেয়। খুশিতে আশালতার চোখ ছলছল করে ওঠে। তা পোলার বাপের নাম কি আশা? পাশের বাসার এক বৃদ্ধ মহিলার প্রশ্নে মুখটা একটুখানি হয়ে যায় আশালতার। জি খালাম্মা, সাদ। মেলা বড় লোক? ধরেন তাই। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম। বেড়া মানুষ তো, টাকা পয়সা বেশি হইলে চোখ এদিক ওদিক হইয়া যায়। বেচারা পোলারা একটু বাপ কয়েও ডাকতে পারবে না কাউরে। এহেন কথায় আশালতার বুকের মাঝে ধক করে ওঠে। তার ছেলেটা কাউকে বাবা ডাকার সুযোগটুকু পাবে না কখনো। খালাম্মা, ওর বাপ লাগবে না। আমি ওর বাপ, আমি ওর মা। আর টাকা হলে পুরুষ মানুষ খারাপ হয় এমনটা না, আর সব পুরুষও যে খারাপ এমনও না। কিছু কাপুরুষের জন্যই পুরো পুরুষ জাতির বদনাম করি আমরা। কিন্তু এটা ঠিক না, সবাই সমান না, আর সবার পরিবারও তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে সক্ষম হয় না খালাম্মা। তা ভুল বলিস নাই আশা, আমার স্বামীও ছিল একজন সুপুরুষ। আহ, লোকটা আমারে ছাইরা চইলা গেল আর আমি একলাই পইরা রইছি। মহিলাটির কথাগুলো শুনে নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়া আশালতা। ভোর 6:30 নাগাদ দরজায় কড়া নাড়া পড়তেই ঘুম ভেঙে যায় আশালতার। গায়ের ওপর থেকে কম্বলটা সরাতেই শীতে মৃদু কেঁপে ওঠে সে। নিজেকে ধাতস্থ করে নিয়ে পাশে শুয়ে থাকা ছোট্ট ছেলেকে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দিয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে দেয় আশালতা। দরজা খুলতেই মাফলার টুপি পরা ছোট্ট ছোট বাচ্চাদের ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে ওঠে আশালতা। বাবা, আপনারা এত সকালে উঠে চলে এসেছেন পড়ার জন্য? ওপর নিচ মাথা নাড়ায় বাচ্চাগুলো। আশালতা সাদরে তাদের আহ্বান জানায় ভেতরে প্রবেশ করার জন্য। এতক্ষণে হাফসা বেগম উঠে রান্নাঘরে চলে গিয়েছেন। আশালতা শোয়ার ঘরে এসে ছেলেকে বিছানায় এক পাশ করে শুইয়ে দিয়ে বাচ্চাগুলোকে বসতে দেয়। শীতে এখনো থরথর করে কাঁপছে আশালতা। বাচ্চাগুলোকে ঘন্টা 2 পরিয়ে ছুটি দিয়ে দেয় সে। ঘড়ির কাঁটা দুপুর 12টা ছুঁইছে। শীতকাল হলেও এই দুপুরের সময়টায় সূর্যি মামা প্রখর ভাবে তার তাপ দেয়। আশালতা তীব্র রোদ মাথায় বয়ে নিয়ে হেঁটে চলেছে নীলুফার সেই মালিকের বাসার উদ্দেশ্যে। আজ 2 দিন হয়েছে বাচ্চাটাকে পড়াচ্ছে সে। আশালতা গতকালের কথা ভেবে বেশ অবাক হচ্ছে।
গতকাল যখন বাচ্চাটিকে সে পড়াতে গিয়েছিল, বাচ্চার মা তাকে ফ্রিজে করে কিছু বিস্কুট দিয়েছিল খাওয়ার জন্য। কিন্তু আশালতার তো বিস্কুট গলা হতে নামবে না, কারণ সে কিছুতেই তার মাকে রেখে এক দানা খাবারও মুখে দিতে পারবে না। তার মা যেখানেই যেত, কখনো তাদের ভাই বোনকে রেখে কিছু খেত না, এমনকি এখনো খায় না। মাকে দেখে ব্যাপারটা নিজের মধ্যে আয়ত্ত করেছে আশালতা। আশালতাকে এক পিস বিস্কুটও স্পর্শ করতে না দেখে ফেরার পথে 2 প্যাকেট বিস্কুট আশালতার হাতের মধ্যে গুজে দিয়েছিল বাচ্চাটির মা। ভাবনার মাঝে আশালতা হোঁচট খেয়ে 2 কদম দূরে হুমড়ি খেয়ে পড়ে। বিরক্তি ভরা দৃষ্টিতে জুতার দিকে তাকাতেই দেখে জুতার ফিতা ছিঁড়ে 2 ভাগ হয়ে গেছে। হঠাৎ কেউ একজন তার পুরুষালী হাত আশালতার দিকে বাড়িয়ে দেয়। বসা অবস্থাতেই মুখ তুলে সামনে তাকাতে থমকে যায় আশালতা। কাব্য ঘর্মাক্ত চেহারায় তার দিকে হাত বাড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। মিস আশালতা, উঠে আসুন। আশালতা ঠায় রাস্তার ওপর বসে কাব্যের দিকে তাকিয়ে আছে। জিন্সের পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে নেয় কাব্য। কি হলো, উঠুন বলছি। ছেঁড়া জুতাটা রেখে উঠে দাঁড়ায় আশালতা। কাব্য পকেট থেকে আরেকটা টিস্যু বের করে আশালতার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, মুখটা মুছে নিন, ধরুন। আশালতা ফ্যাল ফ্যাল চোখে কাব্যের দিকে চেয়ে থাকে। কাব্য পুনরায় বলে ওঠে, কি হলো নিন। আশালতা কাপা হাতে টিস্যুটা নিয়ে মুখ মুছে নেয়। মিস আশালতা, বা চোখের কাজল লেপ্টে ছড়িয়ে গেছে, মুছে নিন। আশালতা কাব্যকে অনুসরণ করে বা চোখটা টিস্যু দিয়ে মুছে নেয়, কিন্তু সঠিক জায়গাটায় আর টিস্যু পৌঁছায়নি। কাব্য মুচকি হাসে। আশালতার বা চোখে যেখানটায় কাজল লেপ্টে আছে, কাব্য নিজের বা চোখে সেই জায়গাটা হাত দিয়ে আশালতাকে অনুসরণ করার জন্য নীরব নির্দেশনা দেয়। এবারও যখন আশালতা ব্যর্থ, তখন কাব্য পকেট থেকে অ্যান্ড্রয়েড ফোনটা বের করে সেলফি ক্যামেরা তাক করে ধরে আশালতার মুখ বরাবর লেপটানো কাজলটুকু মুছে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ফের ছেঁড়া জুতার দিকে নজর দেয় আশালতা। কিভাবে সেই ছেঁড়া জুতা পরে অতটা পথ হেঁটে যাবে? রিক্সা উঠলে ঠিক কতগুলো টাকা অতিরিক্ত খরচ হবে? এমনিতে মাত্র 3 জনের সংসার চালাতে তার হিমশিম খেতে হয়। তাছাড়া সে তো টাকার পাঁচটা নিয়েও বের হয়নি। কাঁদো কাঁদো মুখ করে জুতার দিকে তাকিয়ে থাকে আশালতা। কাব্য ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হাসে। আশালতার পাশে গিয়ে নিজের পায়ের স্লিপারটা খুলে আশার দিকে এগিয়ে দেয়। অবাক হয়ে আশালতা বলে ওঠে, এ কি, আপনার জুতা কেন আমাকে দিচ্ছেন? চুপচাপ এটা পরে নিন। রোদে যে তাপ রাস্তার ওপর পড়ছে, পায়ের পাতা পুড়ে যাবে। তা আপনার পায়ের পাতা পুড়বে না মিস্টার কাব্য? আমার কিছুই হবে না। মেয়েদের পায়ের পাতা নরম হয় বেশি, আর আমার মায়াবতী কষ্ট পাক আমি চাই না। কাব্যের এহেন কথায় ভ্রু কুঁচকে আসে আশালতার। ছেলেটা কাকে উদ্দেশ্য করে এই শেষের বুলিটুকু ছুড়ল? ভাবনা শেষ হলে স্লিপারটা পরুন। তা যাচ্ছিলেন কোথায়? কাব্যের ইয়া বড় স্লিপার আশালতার তার ছোট্ট পা জোড়া এঁটে নিয়ে বলে ওঠে, টিউশন পড়াতে যাচ্ছিলাম। কবে থেকে শুরু করেছেন? আর কোথায়? আশালতা সকল কিছু খুলে বলতে কাব্য বলে ওঠে, ও, তাহলে তো আপনার পৌঁছাতে দেরি হয়ে যাবে। চলুন আপনাকে রিকশায় উঠিয়ে দিই। আশালতা আমতা আমতা করে বলতে আরম্ভ করে, না না, আমার রিকশা প্রয়োজন নেই, হেঁটেই চলে যাব আমি। আপনি তো আপনার জুতা জোড়া আমাকে দিলেন, তাই আপনি বরং দ্রুত একটা রিকশা করে বাসায় চলে যান। কাব্য কিছুটা আঁচ করে উঠতে সক্ষম হয়। ফুরফুরে মেজাজ বজায় রেখেই বলে ওঠে, আচ্ছা, যাব একটু পরে। আমার একটু কাজ আছে সামনে, চলুন একসাথে হেঁটে যাই। আশালতা জবাবে কিছু না বলেই চুপচাপ কাব্যের সাথে পা মিলিয়ে হাঁটা শুরু করে দেয়। একটা বিষয় নিজের কাছে বেশ বিব্রতকর লাগছে আশালতার। কাব্যকে উত্তপ্ত রাস্তার উপরে খালি পায়ে হাঁটতে দেখে প্রচন্ড খারাপ লাগছে নিজের কাছে। এই লোককে এটা নিয়ে কিছু বলতে গেলেই হয়তো বেশ একটা ধমক দিয়ে বসবে তাকে। ওহে মায়াবতী, তোমাকে কাজল লেপটানো চোখে অমন চিত্তাকর্ষক না লাগলেও পারত। এই সৌন্দর্যকে আমি ঠিক কি উপমা দিয়ে বলতে পারো? তুমি কি জানো, একজন পুরুষের কাছে তার প্রিয়তমা
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হিসেবে গণ্য হয়। পুরুষের চোখে যদি তার প্রিয়তমার চেয়ে অন্য নারীদের অধিক মোহনীয় মনে হয়, তবে সে নারী তার কেমন প্রিয়তমা? প্রিয়তমা শব্দটার মধ্যেই তো সহস্রাধিক সৌন্দর্য লুকায়িত থাকে। ধীরে পায়ে হাঁটতে হাঁটতে কাব্য আকাশের দিকে মুখ তুলে চোখ বুজে কথাগুলো বলে ওঠে আনমনে। আশালতা দাঁড়িয়ে যায়, থমকে যায় কাব্যের কথাগুলো শুনে। কাব্য কি বলছে এসব? মাথা ঝিম ধরে যায় আশালতার। কিছু মুহূর্ত পরে কাব্যের কণ্ঠ কর্ণগোচর হতেই হুঁশ ফেরে আশালতার। এই মামা, যাবেন? কাব্যের ডাকে একটা রিক্সা তাদের সামনে এসে দাঁড়ায়। এই যে, ভাবনা বাদ দিয়ে রিক্সায় উঠে পড়ুন জলদি। কথা বাড়াতে আসলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। বেশ ধমকের সুরে কথাগুলো বলে কাব্য। আশালতা দ্রুত পায়ে রিক্সায় উঠে বসে খিচে দম বন্ধ করে নেয়। প্রতিজ্ঞা করে রিক্সা চলা শুরু করা হওয়া না অবধি দম সে ফেলবে না, কোনো মতেই না। কাব্য রিক্সাওয়ালাকে ঠিকানা বলে ভাড়া মিটিয়ে দেয়। রিক্সা চলা শুরু হতেই আশালতা দম ফেলে। পেছন থেকে কাব্যের উৎফুল্লতায় ভরা কণ্ঠ কানে বাজছে আশালতার। মামা, সাবধানে চালাবেন রিক্সা। আমার জটিল মূল্যবান জিনিসটা কিন্তু আপনার ভরসায় ছেড়ে দিলাম। আশালতা পেছনে কিছুতেই তাকাবে না করে এক প্রকার মনের সাথে যুদ্ধ করে রিক্সা হতে পেছনে মুখ বাড়িয়ে দেখে কাব্য এখনো রিক্সার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে পড়ে তার জুতা জোড়া যে সে রাস্তাতেই ফেলে এসেছে। রিক্সা ঘুরিয়ে যাওয়ারও তো সুযোগ নেই। অগত্যা ভাবনাকে দূরে ঠেলে দিয়ে সামনে দৃষ্টি স্থাপন করে মনকে তরতাজা করে নেয় আশা। ঘড়ির কাঁটা যখন 3টা ছুঁই ছুঁই, তখনই একরাশ ক্লান্তি নিয়ে বাসায় ফেরে আশালতা। জুতা খুলতে নিতেই ফিক করে হেসে ফেলে। নিজের পায়ের চেয়ে অধিক বড় স্লিপার পরে সে এত পথ হেঁটে এসেছে, তাও কিনা পুরুষদের স্লিপার। এর মাঝে হাফসা বেগম তার ছোট্ট নাতিকে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ান। কিরে, তুই এভাবে একা একা হাসছিস কেন? এর মাঝে আশালতা কাব্য জুতাটা একটা কাপড়ের শপিং ব্যাগে ঢুকিয়ে এক কর্নারে রেখে দিয়েছে। না মা, কিছু না, এমনি হাসছিলাম। দেখি আমার বাবাটাকে, দেখি। কতক্ষণ দেখি না আমার বাবাটাকে। কেঁদেছি কি? বলতে বলতে আদরের ছেলের দিকে এগিয়ে যায় আশালতা। এই, একদম আগে ছুবি না। হাত মুখ ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে এসে তারপর কোলে নিবি। আর আমার পাখিটা এত শান্ত আর বুদ্ধিমান, সব বোঝে। বুঝেছে মা বাইরে কাজে গেছে, তাকে তো শান্ত থাকতে হবে। একবারও কাঁদেনি। ঘুম থেকে উঠেই ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়েছিল। ওরে আমার বাবা, এত বোঝে। দাঁড়াও বাবা, আমি হাত মুখ ধুয়ে আসি বলেই বাথরুমের দিকে ছুট লাগায় আশালতা। বাথরুম থেকে এসে ছেলেকে কোলে নিয়ে মুখের সবখানে আদর দিয়ে ভরিয়ে দেয় আশালতা। বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। মায়েদের মন বলে কথা। এক মুহূর্তের জন্য সন্তান চোখের আড়াল হলেই মন আনচান করে তাদের। অমন ভাবে জড়িয়ে ধরিস না মেয়ে, ব্যথা পাবে তো বাচ্চাটা। মনে শান্তি প্রবেশ করতে দাও মা। মন তো চাচ্ছে একদম বুকের ভেতরে ঢুকিয়ে ফেলি। এমন কেন মনে হয় মা? এক পলক ছেলেটাকে না দেখলে কেন মন এত আকুপাকু করে? তোমারও কি এমন হয় ভাইজানদের জন্য? হাফসা বেগমের মনটা হুট করে খারাপ হয়ে যায়। কতকাল ছেলেদের দেখে না সে। দুটো ছেলেই বাহির থেকে এসে ভাতের থালা নিয়ে তার কাছে চলে আসতো তার হাতে খাওয়ার জন্য। চোখ ছলছল করে ওঠে হাফসা বেগমের। আশালতার জন্য খাবার আনতে যাওয়ার বাহানা দিয়ে শোয়ার ঘর হতে বেরিয়ে যায় হাফসা বেগম। আশালতা তার মায়ের মনের অবস্থা বেশ উপলব্ধি করতে পারছে, কিন্তু এই মুহূর্তে যে তার করার মতো কিছুই নেই। আশালতার একসময় স্বপ্ন ছিল সে একজন ফ্যাশন ডিজাইনার হবে, কিন্তু পরিস্থিতি যে তার সব স্বপ্নকে মাটি চাপা দিয়ে দিয়েছে। খোঁজখবর নিয়ে একটা হাতের কাজে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যায় আশালতা। এই মাস শেষেই 1 মাসের ট্রেনিং শুরু হবে। নীলুফাও বেশ জোর করছে এই মাস শেষ হতে আবার ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। আশালতা বেশ বুঝতে পারছে সময় নিয়ে খুব তালগোলে পড়তে চলেছে সে। মাসের আজ 31 তারিখ। যে বাচ্চাটাকে সে পড়ায় তার মা আজ হুট করেই পড়ানো শেষে বেরিয়ে আসার সময় আশালতার হাতের মাঝে
একখানা কাগজের খাম গুজে দেয়। বাইরে এসে খুলে দেখেই চোখ খুশিতে চকচক করে ওঠে আশালতার। প্রথম মাসের বেতন মাস শেষ হওয়ার আগে পেয়েই ছাত্রীর মায়ের প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে আশালতা। আজ বেশ ফুরফুরে মেজাজে বাড়িতে ফিরছে সে। হঠাৎ চোখ আটকে যায় সেই জায়গাটাতে যেখানে কিছুদিন আগে তার জুতা ছিঁড়ে গিয়েছিল। আজও সেখানে কাব্য হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আশালতা কাব্যের জুতা জোড়া ফেরত দেওয়ার জন্য কতদিন খুঁজেছে তাকে। রোজ ভ্যানিটি ব্যাগে জুতা জোড়া নিয়ে বের হয়, যদি একবার কাব্য সামনে বেঁধে যায়। আশালতা কাব্যের দিকে এগিয়ে যায়। এই ভর দুপুরে এখানে দাঁড়িয়ে কি করছেন? এক মায়াবতীর অপেক্ষা করছিলাম। কাব্যের কথায় তার দিকে তীব্র দৃষ্টি স্থাপন করে আশালতা। ভ্যানিটি ব্যাগ হতে কাব্যের জুতার ব্যাগটা বের করে কাব্যের দিকে বাড়িয়ে দেয়। ভালোই হলো আপনাকে আজ পেলাম। অনেক ঘুরছিলাম এটা নিয়ে। আন্টি কেমন আছে? ভালোই আছে। আচ্ছা শুনুন, এই শপিং ব্যাগটা নিন, বাসায় গিয়ে খুলে দেখবেন। নিতে অস্বীকার করবেন না, আপনারই একটা জিনিস রয়েছে এতে। আসছি তবে। কথাটা বলে আশালতার হাতে শপিং ব্যাগটা ধরিয়ে দেয় কাব্য। তারপর ধীর পায়ে হেলতে দুলতে সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করে। বাসে এসে প্রথমে কাব্যের দেয়া ব্যাগটা খোলে আশালতা। ব্যাগ থেকে একজোড়া জুতা বের করে আশালতা। আরে এটা তো তারই সেই ছেঁড়া জুতো জোড়া। কিন্তু এতে যে বেশ পরিবর্তন লক্ষ্য করছে আশালতা। ছেঁড়া ফিতাটাকে সুন্দর করে সেলাই করে তার উপর বড় বড় ফুলের স্টোন বসিয়ে দেওয়া হয়েছে। অপর একখানা জুতাটাতেও ঠিক একইভাবে ফুলের স্টোন বসিয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ে যাওয়া ছেঁড়া সেই জুতোতে কিছু পরিবর্তন আনাতে কতটা সুন্দর লাগছে দেখতে। অবাক হয়ে জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকে আশালতা। পুনরায় ব্যাগের মধ্যে হাত দিতে একখানা ভাঁজ করা চিরকুট পায় সে। খুলেই পড়া আরম্ভ করে আশালতা। আপনার আত্মসম্মান বোধ প্রখর আমি জানি, তাই কিছু উপহার স্বরূপ দিতেও আমার ভয় হয়। দেখেছেন জুতো জোড়া এখন কত সুন্দর লাগছে। একবার ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া জিনিস আমরা আর পরবর্তীতে ব্যবহার করি না, ফেলে দিই। কিন্তু আমরা যদি জিনিসটাকে একটু নতুন কিছু ব্যবহার করে মেরামত করি, তবে তা পূর্বের চেয়ে অধিক সৌন্দর্যতায় ভরে ওঠে। জীবনটাও ঠিক এমন, ব্যর্থতাকেই আমরা হার হিসেবে মেনে নিই আর দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি না। কিন্তু একবার যদি নতুন করে নতুন পদক্ষেপ গ্রহণ করে আমরা জীবনটাকে সুন্দর করে পুনরায় সাজিয়ে তোলার চেষ্টা করি, তবে আমরা সফল হবই। জীবনে আবার পুনরায় সুখ ফিরে আসবে। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? এতই কি খারাপ মনে হয় আমাকে? মিস আশালতা, আপনি কি জানেন আপনি ঠিক কতটা প্রিয় আমার? চিরকুটটা পরে পুরো শরীর অবশ হয়ে আসে আশালতার। প্রতিবারের ন্যায় এবার আর কাব্যকে নিয়ে বিরক্তিবোধ তার অন্তরে ছেয়ে যাচ্ছে না। হিমশীতল এক অচেনা অনুভূতি এসে মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। মিস আশালতা, আপনি কি জানেন আপনি ঠিক কতটা প্রিয় আমার? চিরকুটে লেখা এই শেষ লাইনটা আশালতার কানে ঝংকার তুলে বাজছে। গভীর ভাবনার অতলে হারিয়ে যায় সে। ঠিক সেই সময় ভাবনার বিচ্ছেদ ঘটা হাফসা বেগমের ডাকে। হাফসা বেগমের কোলে আশালতার ছোট্ট ছেলে আদিব করুণ সুরে কান্না করছে। আশা, তুই ইদানিং কোন ধ্যানে থাকিস রে? শরীর ঠিক আছে তোর? এমন অদ্ভুত লাগছে কেন তোকে? ছেলেটা সে কখন থেকে কাঁদছে, আর আমি তোকে সে কখন থেকে ডেকেই চলেছি, কিন্তু কোনো পাত্তাই নেই। মায়ের কথায় থতমত খেয়ে যায় আশা। তরতর করে বলে ওঠে, না মা, ঠিক আছে, শুধু একটু মাথাটা ঝিম ধরে আছে বলে কিছুক্ষণ চোখ বুজেছিলাম, তাই কেন যেন কোনো আওয়াজও এসে কানে পৌঁছায়নি। মেয়ের দিকে সন্দেহপ্রবণ দৃষ্টি স্থাপন করে আদিবকে আশার কোলে দিয়ে দ্রুত চলে ছুটে যান বাইরে দড়িতে নাড়া নাতির ভেজা কাঁথাগুলো উল্টিয়ে দেওয়ার জন্য। রোদে যায় যায় অবস্থা যে বিকালের আগমনী বার্তা নিয়ে এসেছে। হাফসা বেগম শোয়ার ঘর হতে প্রস্থান নীতি আশালতা হাফ ছেড়ে বাঁচে। মায়ের কাছে যে সে ভীষণ রকম লজ্জায় পড়ে যেত, এতক্ষণে সে ছেলেকে খাইয়ে শান্ত করে ঘুমও পাড়িয়ে দিয়েছে।
ঘুমন্ত ছেলের ছোট কপালটার একপাশে কাজল দিয়ে বড় একটা টিপ এঁকে দেয় আশালতা। ছেলের নিষ্পাপ মুখখানায় যেন তরতর করে সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেল। বালিশের পাশ থেকে পাউডারটা নিয়ে কিছুটা হাতে ঢেলে নিয়ে ছেলের কপালের কালো টিপের উপর দিতে নিতেই বাহির থেকে হাফসা বেগমের চিৎকার ভেসে আসে। হাতের পাউডার ঝেড়ে ফেলে দিয়ে আশালতা তার দুশ্চিন্তায় নিষ্পিস করা মন নিয়ে বাইরে ছুটে যায়। হাফসা বেগম ঠিক প্রবেশ দরজার সামনেই বুকে হাত দিয়ে অচেতন হয়ে পড়ে আছেন। আশালতা এমন দৃশ্য দেখে মা বলে এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। হসপিটালের এক শুনশান কেবিনের মধ্যে ছোট ছেলেটাকে কোলে নিয়ে হাফসা বেগমের বেড ঘেঁষে থাকা চেয়ারটায় বসে আছে আশালতা। চোখে তার একরাশ ক্লান্তি। ছেলেকে বুকের মাঝে আগলে নিয়ে বারবার ঝিমিয়ে চলেছে অঝোর ক্লান্তিতে। পাশে বেডে শুয়ে থাকা হাফসা বেগমকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বুকের ব্যথা যে এতই তীব্র আকারে বেড়েছিল যে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। এর মাঝে দরজা কিঞ্চিৎ শব্দ করে খুলে কেবিনের মাঝে প্রবেশ করে নীলুফা। হাতের পাউরুটি আর কলাগুলো আদো আদো খোলা চোখে চেয়ে থাকা আশালতার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, নে এগুলো খাতো। অর্ধদিনের মাঝেই চোখ মুখ শুকিয়ে কেমন পান্ডুর ন্যায় হয়ে গেছে। চাচির জন্য চিন্তা করিস না, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। তারা চাচিকে 2-3 দিন এখানে রেখেই ভালো চিকিৎসা দিতে চাচ্ছেন। বেশ কিছু টাকা হয়তো খরচ হবে। বাক্যটা কর্ণগোচর হতেই শিউরে উঠে আসা। কোথায় পাবে সে অত টাকা? হাতে তার মাত্র 8,000 টাকা রয়েছে। গলির বাসিন্দাদের বাচ্চা কাচ্চাকে পড়িয়ে এই মাসে একটা টাকাও নেয়নি আশা। বলে দিয়েছে এর পরের মাস হতে নেবে। আজকে টিউশন থেকে পেয়েছে 5,000, আর ফ্যাক্টরি থেকে যা পেয়েছিল তা থেকে বাড়ি ভাড়া আর ধার দেনা সব চুকিয়ে হাতে আছে 3,000। এই মোট 8,000 টাকা দিয়ে কি সে মায়ের চিকিৎসা করতে পারবে? পারলেও পরবর্তীতে কিভাবে সে তার মায়ের ওষুধ কিনবে আর সারা মাসে সংসার খরচ বহন করবে? কিছু মুহূর্তের জন্য থমকে যায় আশা। আবার দুশ্চিন্তা করছিস তুই আশা? আমি আছি তো। টাকা পয়সা যদি দরকার হয় আমি জোগাড় করে দেব। তুই এবার একটু শান্ত হ। কোলে থাকা তোর ছেলেটার দিকে তাকা। এভাবে ভেঙে পড়লে চলবে? এগুলো খেয়ে নে তো এখন। আশালতার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলে ওঠে নীলুফা। আশালতার বুকের ভেতর প্রশান্তিতে ফুলে ফেঁপে ওঠে। বিপদের সময় এমন বন্ধু কজনই বা ভাগ্য করে পায়। ছেলেকে পাশের বেডটা আস্তে করে শুইয়ে দিয়ে আশালতা নীলুফার উদ্দেশ্যে বলে ওঠে, নীলু তুই একটু থাক, আমি মায়ের ওষুধগুলো কিনে নিয়ে আসি। আদি উঠলে আস্তে একটু কোলে নিয়ে দোল দিস, আবার ঘুমিয়ে যাবে। আশার কথার তালে মাথা নাড়িয়ে আচ্ছা সূচক ইঙ্গিত দেয় নীলুফা। কেবিন থেকে একটু বের হওয়ার জন্য যে মেয়েটা মিথ্যা বলছে তা বেশ করে বুঝেছে সে। কেননা ঘন্টা 2 আগেই যে সে সব ওষুধই কিনে এনেছিল। দুশ্চিন্তায় মেয়েটা তাও ভুলে বসেছে। হয়তো এখন কোনো নিরিবিলি পরিবেশে গিয়ে কিছুক্ষণ কান্না করে আগামীকাল আরো শক্ত হওয়ার জন্য নিজেকে ধাতস্থ করে নেবে। ঘড়ির কাঁটা রাত 9টা 4 মিনিটে গিয়ে পৌঁছেছে মাত্র। হসপিটাল থেকে বের হয়ে 5 মিনিট হাঁটলেই একটা শুনশান পার্ক বাঁধে। ভেতরে টুকটাক দোলনা আর স্লাইডারের ব্যবস্থা থাকলেও প্রাপ্তবয়স্করা মূলত এখানে নিজেকে একটু প্রশান্তি দিতেই আসে, বা কেউ ডায়াবেটিসের রোগী হলে হাঁটতেই এসে থাকে এখানে। আজ পার্কটা বেশ জনমানবহীন। আশালতা চুপচাপ গিয়ে একটা বেঞ্চিতে বসে পড়ে। কিছু দূরে একটা 10 কিংবা 11 বছরের একটা ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করছে। আশালতার ছোটবেলা হতে হাওয়াই মিঠাই খুব পছন্দ। যেখানেই পেত ছুট লাগাতো হাওয়াই মিঠাই কেনার জন্য। কিন্তু আজ আর সেই ইচ্ছা মনে এলো না। আজ কেন? গত কয়েক মাস ধরে আর ইচ্ছা হয় না অতিরিক্ত টাকা খরচ করে নিজের বাহুল্য ইচ্ছা পূরণ করতে। আচমকা কেউ 2-2টো হাওয়াই মিঠাই আশালতার দিকে এগিয়ে দিল। আশালতা চোখ পাকিয়ে পাশ ফিরতেই ভয়ানক রকম অবাক হয়ে যায়। পাশে হাসি হাসি মুখ করে কাব্য দাঁড়িয়ে আছে। লাইজু বেগমের কানে হাফসা বেগমের অবস্থার কথা পৌঁছাতে
তিনি কাব্যকে নিয়ে হসপিটালে চলে আসেন। আশালতাকে না পেয়ে কাব্য নীলুফাকে তার খবর জিজ্ঞাসা করতেই আশালতার মনের অবস্থা খুলে বলে, আর সে কোথায় যেতে পারে তাও বলে দেয়। কাব্য মিছে বাহানা দেখিয়ে হসপিটাল থেকে বেরিয়ে সোজা পার্কের দিকেই চলে আসে আশালতার খোঁজে। আশালতার মনে কৌতূহল জাগে, এই ছেলে তার বিপদের দিনে অথবা মন খারাপের দিনে কিভাবে হুট করে হাজির হয়ে যায়। কি হলো, নিবেন না? শুনেছি মেয়েদের নাকি হাওয়াই মিঠাই খুব পছন্দ। আশা করি আপনার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। মৃদু হাসা আশালতা রমেশ সুরে বলে ওঠে, শত মানুষের অপ্রিয় মানুষটার আবার পছন্দ বা ইচ্ছা বলতে কিছু থাকে নাকি? রাত দিন পরিশ্রম করে কোনো মতে সংসার চালানো মানুষটাও কোনো পছন্দ বা ইচ্ছা থাকে নাকি? সব ইচ্ছা আর পছন্দের সমাধি নির্মিত হয়ে যায় টাকার অভাবে, অবহেলার কারণে, শত মানুষের ঘৃণার কারণে, অসহায়ত্বের কারণে। ঢোক গিলে পুনরায় বলে ওঠে, ভালোবাসার মানুষের দেয়া দম বন্ধকর যন্ত্রণার কারণে। কাব্যের মুখের হাসি নিমিষে গায়েব হয়ে যায়। গম্ভীর কণ্ঠে কাব্য আশালতাকে শুধায়, আপনি কেন নিজেকে সবার অপ্রিয় বলে দাবি করেন মিস আশালতা? আশালতা যেখানেই পা রাখে সেখানে নাকি ধ্বংস নেমে আসে। সকল কিছুর অনিষ্ট করে দেওয়ার মূলে থাকে আশালতা। এই আশালতা নিজেই তা মানে। তবে কেন সে সকলের অপ্রিয় হবে না বলুন তো? প্রশ্নাত্মক দৃষ্টিতে হা করে আশালতার মুখের দিকে তাকিয়ে থাকে কাব্য। তার এমন ভাব জানান দিচ্ছে সে আশালতার কথার আগামাতা কিছুই বোঝেনি। মুস্কি হাসে আশালতা, আমার ছোট ভাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছিল, সেবার আমি এসএসসি দেব। একদিন ভাবি দুপুরে রান্না করার সময় আমাকে আমার ছোট ভাইজিটাকে দেখতে বলে ভাতের মার ফালাতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমি ওকে আমার পাশে বসে খেলতে দিয়েছিলাম পুতুল দিয়ে। 4 দিন পরেই টেস্ট পরীক্ষা থাকায় মিনিট 3 জন্য বইয়ে মুখ গুজেছিলাম। ফাঁকে একবার পাশে তাকাতেই দেখি মেয়েটা নেই। আশপাশে তাকিয়ে কোথাও পেলাম না। ভাবিকে বলতেই ভাবি রান্নাঘর হতে ছুটে বেরিয়ে এলো। ভাবি আর আমি মিলে সারা বাড়ি খুঁজে না পেয়ে যখন বাড়ির পুকুর পাড়ের দিকে গেলাম, তখন বেশ দেরি হয়ে গিয়েছিল। আমাদের ছোট্ট পরীটা পুকুরের পানিতে নিস্তেজ হয়ে পদ্ম ফুলের কলির মতো ভাসছিল। বড় ভাবি সারা গ্রামে আমাকে পরিচয় করে দিল ছোট ভাইয়ের মেয়ের খুনি হিসেবে। পুরো গ্রাম আমাকে দায়ী করলো পরীটার মৃত্যুর জন্য। অথচ তারপর দিয়ে ছোট ভাবি সবসময় আমাকে বুঝিয়ে এসেছে আমার দোষ নেই, ভাগ্যে ছিল এটা। বাচ্চাটার হায়াতি ছিল এই পর্যন্ত। চোখের পলকে সব হয়ে শেষ হয়ে গেল। আসলে আমি সব নষ্টের মূল। আমার জন্যই আজ আমার ভাবি নিঃসন্তান। ভাবি আর মা হতে পারল না। পুরো গ্রামের কাছে আমি হয়ে উঠলাম অপয়া, অপ্রিয়। কারো বাচ্চাকে আমার ধারে কাছে আসতে দিত না। আসলে আমি এসবেরই যোগ্য। সাদের পুরো পরিবার সবসময় বলতো আমার কারণেই তাদের বাড়ির সব সুখ অতলে হারিয়ে গেছে। আসলেই আমি সকলের অপ্রিয় হওয়ার যোগ্য। কোনো মানুষই এসব ইচ্ছাপূর্বক করে না। আর আপনার মতো এমন একটা মেয়েকে পেয়েও আপনার শ্বশুর বাড়ির লোকেরা কদর করতে পারেনি। আপনি তাদের সুখ নষ্ট করেননি। তারা আপনাকে অপছন্দ করত বিধায় নিজেরা মানিয়ে নিতে পারেনি। আর নিজেদের সুখ নিজেরাই হারিয়েছে। নিজেকে কেন দোষারোপ করেন? বাচ্চাটাকে কি আপনি ধাক্কা দিয়ে ফেলেছিলেন, নাকি নিজে থেকেই পুকুর পাড়ে যেতে তাকে আদেশ দিয়েছিলেন? বাচ্চাটাকে তো আপনিও কম ভালোবাসতেন না। তার হায়াতি ছিল অতটুকু। তবুও একটু সাবধান থাকতে হবে আমাদের, এটা সত্যি। তবে খুনি তকমা লাগিয়ে দেওয়া তো নিছক বোকামি। যেখানে সেই স্থানে উপস্থিত বাচ্চার মা নিজে আপনাকে ফুল সাপোর্ট দিয়েছে, সেখানে অন্য মানুষ ঠিক কোন ইন্টেনশন নিয়ে অমনটা বলেছিল আমি সত্যিই অবাক। বাচ্চাটার জন্য সবসময় দোয়া করবেন। আশালতা আপনিও তখন ছোটই ছিলেন, তাই আঘাতটাও চরমভাবেই লেগেছিল বুঝি আমি। মানুষের সুযোগ বুঝে ঘা মারা কথা আর তকমায় নিজেকে দোষী ভাবা বন্ধ করুন। নিজেকে আরো শক্ত করুন মিস আশালতা। আপনার কেন একটু চোখে বাচ্ছে না যে 1000টা মানুষের কাছে আপনি অপ্রিয় হলো
আমার কাছে আপনি ঠিক কতটা প্রিয় আর গুরুত্বপূর্ণ। কাব্যের কথার মাঝে বিচ্ছেদ ঘটায় পাশের এক চায়ের দোকানদার। ভাইজান, আপনার চা দুইটা রেডি। কাব্য দ্রুত পায়ে উঠে যায়। আশালতা সেই মুহূর্তে বিড়বিড় করে গেয়ে ওঠে, ও, এই জ্বালা যে এমন জ্বালা, যায় না মুখে বলা। বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা। চলার গতি থামিয়ে দেয় কাব্য। আশালতার কথার পিঠে বলে ওঠে, তোমাকে জানতে হলে, বুঝতে হলে আর পেতে হলে এই কাব্য শতবার নিজের অঙ্গ আর মন পড়াতে রাজি মায়াবতী। কেন তোমাকে এত চাই তার কারণ আমি নিজেও জানি না, কিন্তু আমি তোমাকে চাই, প্রচন্ড ভাবে চাই। আশালতা আবছা আবছা ভাবে কাব্যের কথা শুনতে পারে, কিন্তু আশালতা কোনো হেলদোল না দেখিয়ে গম্ভীর ভাবে পুনরায় সামনে দৃষ্টি স্থাপন করে। কিছু কাগজ ফটোকপি করার দরকার পড়ায় সাদ তার অফিস হতে নিজেই বেরিয়ে পড়ে ফটোকপি করতে দেওয়ার জন্য। রাস্তার ওপারে দোকান হয়, একবার আশেপাশে চোখ বুলিয়ে রাস্তা পার হতে নেয় সাদ। অমনি ভো করে এসে এক বিরাট ট্রাক এসে সাদকে ছিটকিয়ে 6 হাত দূরে ফেলে দেয়। সারা রাস্তা রক্তে মাখামাখি হয়ে গেছে ততক্ষণে। রাস্তার এক জায়গায় সাদের ছিন্ন হওয়া ডান পা আর এক জায়গায় রক্তাক্ত সাদ অচেতন হয়ে পড়ে আছে। আশপাশ হতে আস্তে আস্তে সকলে ছুটে আসে সাদের দিকে। ট্রাক আর দাঁড়ায় না, প্রাণ বাঁচিয়ে দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু সংখ্যক মানুষ মিলে সাদকে নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। সাদের অফিসের এক স্টাফ সাদের বাসায় কল দিয়ে সব কথা জানিয়ে দেয়। কল কেটে যেতেই সাজেদা বেগম অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। ফোন লাউড স্পিকারে থাকায় সব কথাই পাশ থেকে শুনেছে বাড়ির সবাই। সকলে শুধু স্তম্ভিত চোখে সাজেদা বেগমের মেঝেতে গড়িয়ে পড়াই দেখে গেল। কারো শরীরে ছিটে ফোটা জোরও যেন অবশিষ্ট নেই। সাদের অবস্থা বেগতিক হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে তাকে ঢাকার এক হসপিটালে শিফট করা হয়। অ্যাম্বুলেন্স এর হসপিটালে পৌঁছাতে আর 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সাদের অচেতন দেহখানার পাশে থাকা লম্বা সিটে একে একে বসে আছে সাদের মা, বোন, বড় ভাই, বড় ভাবি আর লিনা। সকলের চক্ষু লাল বর্ণ ধারণ করে আছে। সাজেদা বেগম ক্ষণে ক্ষণে হেসকে তুলছেন। ভেতরে ভেতরে ঘুরছে সন্তান হারানোর প্রবল ভয়। আজ বহু মাস পর সাদের জন্য একটু মায়া হচ্ছে লিনার। সাদের বড় ভাই পথেই তার ঢাকায় থাকা বন্ধুকে দিয়ে হসপিটালে কেবিন বুক করে ফেলেছেন। রাত 2:24। নির্লিপ্ত চোখে ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে আছে আশা। হাফসা বেগম রাত 12টার দিকে একবার চোখ খুলেছিলেন। ঘুমের ইঞ্জেকশনের তীব্রতা এতই যে মিনিট 2 পরে আবার চোখ বুজে ফেলেন। আশার পাশ ঘেঁষে বেডের ওপর নীলুফা বসে আছে। আচমকাই নীলুফা তার ভ্যানিটি ব্যাগ হতে একখানা ভাঁজ করা কাগজ এগিয়ে দেয় আশালতার দিকে। ভাঁজ করা কাগজখানা নির্বিকার চিত্তে খুললেও ভেতরের লেখাগুলো পড়েই থমকে যায় সে। বিস্ফোরিত নয়নে নীলুফার দিকে তাকিয়ে বলে ওঠে, হসপিটালের সব ফি কে পরিশোধ করেছে নীলু? কাব্য ভাই। তুই মানা করিসনি কেন? আশা, সবসময় এই কেন প্রশ্ন করাটা মোটেই উচিত না। কেউ যদি বিপদের বন্ধু হয়ে আসতে চায় তবে ক্ষতি কিসের? লাইজু ম্যাডাম তোকে কত ভালোবাসে জানিস? কাব্য ছেলেটা মোটেও খারাপ না। এভাবে তাকে বোকার মতো দূরে ঠেলে দিয়ে পরে পস্তাস না যেন। চুপ হয়ে যায় আশালতা। নীলুফার কথাগুলো মস্তিষ্কে পৌঁছে বাড়ি খেতে শুরু করে। নীলুফা মোটেও ভুল কথা বলেনি। কয়জনই বা বিপদে এমন এগিয়ে আসে। আপন মানুষও তো নিজেদের স্বার্থপর প্রমাণ করে দেয়। এই বিপদের বন্ধুদের অবশ্যই আগলে রাখা উচিত। কাব্য কি শুধুই তার বিপদের দিনের বন্ধু? এই ছেলেটা তো তার ভর দুপুরেরও মন খারাপের বন্ধু। হসপিটালের সকল ফি আর বিল মিটিয়ে 2 দিনের জন্য প্রায় 15,000-এর মতো লেগেছে। এত টাকা সে এখন কই পেত? কাব্য সব টাকা অগ্রিম পরিশোধ করে দিয়ে গেছে যেন আশালতা দুশ্চিন্তায় পড়তে না হয়। আশালতা ভেবে নেয় পরের মাসে সব টাকা পরিশোধ করে দেবে সে। যতই বিপদে এগিয়ে আসুক
অর্থের ক্ষেত্রে অন্তত কারো কাছে ঋণী থাকা মোটেও উচিত নয়। আশালতার ভাবনার মাঝেই তার ছেলে ঘুম থেকে জেগে কেঁদে ওঠে। আশালতা দ্রুত ছেলেকে কোলে তুলে নিয়ে দোল দিতে থাকে, তবুও তার কান্না থামে না। আশালতা দ্রুত ছেলেকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে নিচতলায় নেমে আসে। বাড়ির উঠানের মতো নিচতলার বিশাল ফাঁকা জায়গাটাতে এসে ছেলেকে কোলে নিয়ে এ মাথা হতে ও মাথায় পায়চারি করতে থাকে আশালতা। এতক্ষণে তার ছেলেটাও কান্না থামিয়ে দিয়ে চুপ হয়ে গেছে। ছেলেকে ছোট কম্বলটা দিয়ে ভালো করে জড়িয়ে নেয় সে। হঠাৎ এক মহিলা কণ্ঠ পেয়ে চমকে উঠে পেছনে ঘুরে তাকায় আশা। তুমি কি আশালতা? জি, আমি আশালতা। কেমন আছো? আশালতা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আবছা স্মৃতিশক্তি হঠাৎ প্রখর হয়ে উঠতেই আশালতা চমকে ওঠে। আমি যদি ভুল না হই, আপনি লীনা, তাই তো? লীনার ফ্যাকাশে মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। তা আপনি এখানে হঠাৎ? লীনা ধীর কণ্ঠে আসার উদ্দেশ্যে বলে ওঠে। আজ সাদ অ্যাক্সিডেন্ট করেছে আশালতা। অবস্থা খুবই খারাপ ছিল, অপারেশন করতে হয়েছে। এখন কিছুটা আশঙ্কামুক্ত। ডান পাটা কাটা পড়েছে। ছিটকে 2 কদম পেছনে সরে যায় আশালতা। 2 চোখ হতে অঝরে জল ঝরতে আরম্ভ করে। আমি একবার ওকে দেখতে চাই, শুধুমাত্র একবার। আর কখনো দেখতে চাইব না, বিশ্বাস করুন। শেষ দেখাটুকু একটু দেখতে দেন, প্লিজ। কাঁদতে কাঁদতে বলে ওঠে আশালতা। একটা দীর্ঘশ্বাস ছাড়ে লীনা। থমথমে কণ্ঠে বলে ওঠে, তোমার জায়গায় আমি হলে হয়তো কখনো শেষবারের জন্য হলেও দেখতে চাইতাম না ওকে। এই কথা শুনে আমাকে অমানুষ উপাধি দিতে চাইলেও আমি তা মাথা পেতে নেব। তুমি আসলে একজন ভালো মনের মানুষ। তোমার চেহারার মাঝে যেমন অদ্ভুত মায়া আছে, তেমনি তোমার মনের মাঝেও এক মহাসাগর পরিমাণ মায়া আছে। আশালতা অবাক ভঙ্গিতে ভেজা চোখে নির্নিমেষ তাকিয়ে থাকে লীনার দিকে। মেয়েটাকে সে এত কাল যেমনটা কল্পনা করে এসেছে, আসলে সে ঠিক তেমনটাও নয়। হয়তো কোথাও একটু মানুষকে চেনা ও বোঝার ত্রুটিটুকু রয়ে গেছে তার। আশালতা, তুমি আমাকে ভুল বোঝো না, প্লিজ। আমি জেনে শুনে তোমার সংসারে পা রাখিনি। সাদ আমাকে কখনো বলেইনি ওর বিয়ে হয়েছে আগে। কথাটা আমাকে বিয়ের দিন রাতে জানিয়েছিল। কথাটা শুনে আমি যেই মুহূর্তেই তেড়ে উঠব, ততক্ষণে জানায় ওর সাথে তোমার ডিভোর্স তো হয়ে গেছে। চুপচাপ সেদিন রাতে আমি মনে একরাশ ঘৃণা চেপে নিয়ে দমে যাই। পরে জানতে পারি তুমি মা হতে চলেছ, আর ডিভোর্স তখনও মাঝপথে থেমে রয়েছে। সেদিন আমার মনের ভেতর হাহাকার করে ওঠে, নাড়া দিয়ে ওঠে পুরনো ক্ষতগুলো। আমার মায়ের সাথেও তোমার মতোই একই ঘটনা ঘটেছিল। তবে সেই গল্পে আমার বাবা মায়ের মাঝে তৃতীয় পক্ষ ইচ্ছাপূর্বকই প্রবেশ করেছিল। আমার মা কত হাত পা ধরেছিল তার কাপুরুষ স্বামীটার। লাথি দিয়ে দূরে ফেলে দিয়েছিল আমার মাকে। আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখেছিলাম। শ্বশুর বাড়িতেও জায়গা পায়নি আমার মা। আপন ভাইয়ের বউয়েরা পিঠে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মানুষের বাড়িতে কাজ করে আমার মুখে খাবার তুলে দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে আমার মা। ওই লোকটা কখনো আমাদের খোঁজও নেয়নি। আমি চাকরি পেয়ে ভেবেছিলাম আমার মায়ের সব কষ্ট দূর করে দেব, বাচ্চার মতো করে আগলে রেখে দেব। কিন্তু সেই সুযোগটুকু বেশি দিন আমার ভাগ্যে জুটেছিল না। আমি ছোট থেকে আমার মায়ের লড়াই দেখে বড় হয়েছি। সমাজের মানুষ কত ঠাট্টা করেছে আমাদের নিয়ে, আর এখন সব মাটি চাপা পড়েছে। আমার মা মানুষটাও নেই, আর সমাজের মানুষের বিষাক্ত বুলিগুলো এখন আর বের হয় না। কি জানি আমার মায়ের সাথে কিসের শত্রুতা ছিল তাদের। খানিক দম নেয় লীনা, অতঃপর আবার বলতে আরম্ভ করে, কার ভেতরে ঠিক কতটা রহস্যময় যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে তা তার আশেপাশের মানুষ ধরতেও পারে না আশালতা। তোমাকে আমার মায়ের গল্প শোনানোর কারণটা কি জানো? আমার বাবা আর সাদের মতো একটা মানুষকে হলো তার প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে পারলে আমার মতো খুশি আর কেউ হবে না। মনে বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা যন্ত্রণার অবসান ঘটবে যেদিন তোমার ছোট ভাবি কল দিয়ে বলেছিল
একটা বার সাদের সাথে তোমাকে কথা বলে দিতে। আমি দেইনি। আমি চাইনি তুমি ফেরো এদের সংসারে। কেননা এরা এবার তুমি ফিরলে হয়তো মেরে ফেলতো তোমাকে। তোমার ছোট ভাবি যখন আমাকে বলেছিল তোমার গর্ভে সাদের সন্তান, আমি সেদিন সাদের মাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে সে আগে থেকেই জানে। তোমার প্রেগন্যান্সি কিটটা সে দেখে ফেলেছিল। এমনকি তোমার বাচ্চাটাকে তখনই শেষ করে দেওয়ার অনেক চেষ্টা চালিয়েছিল। আমি নির্বাক হয়েছিলাম এদের এক একজনের ভয়াবহ রূপ দেখে। আমি ইচ্ছাপূর্বক নিজ হাতে ডিভোর্স পেপার সাদের কাছে নিয়ে গিয়ে সাইন করিয়েছিলাম। হয়তো মনে মনে আমাকে তুমি কঠিন কঠিন গালি দিতে পারো, তবে আমি কিছুই মনে করব না। আমি চাই না তোমার জীবনটাও আমার মায়ের মতো হোক। আমি চাই না তোমার কোলের বাচ্চাটার অবস্থা আমার মতো হোক। আমি জানি আমি খারাপ, তবে আমি অমানুষ নই আশা। আমি এই সাদকে একদম নিঃস্ব করে দিয়ে ছাড়ব। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর তা আমি ওকে কড়ায় গন্ডায় বুঝিয়ে ছাড়ব। আফসোস করতে করতে সারা জীবন পার হয়ে যাবে। ওর এমন ব্যবস্থা করব আমি। আর আপনার কি হবে তবে? আমার আর কি হবে? কপালে যা আছে তাই। এই সংসারে পা রেখেছিলাম তো নিজের শত অপূর্ণ ইচ্ছেগুলোকে পূর্ণতা দেবার জন্য, অনেকখানি সুখ খুঁজে নেওয়ার জন্য, অঝোর ভালোবাসায় নিজেকে সিক্ত করার জন্য। কিন্তু আমি তো বুঝিনি ব্যাপারটা ঠিক এমন হবে। সম্পর্কটা শুরুই হবে ধোঁকার বিশ্বাসঘাতকতা নিয়ে। ওর প্রতি সকল ভালোবাসা তো আমার সেদিনই উবে গিয়েছিল। নেহা তো আমাকে পাবার জন্যই নিজের প্রথম ঘর ভেঙেছে। সেই তো আমার সাথে ছলনা করলো। আমি তো এমন ভালোবাসা কখনোই চাইনি। ঘৃণা আর ধিক্কারই আসে শুধু এমন ভালোবাসা দেখলে। লিনার ভেজা গলায় বলা কথাগুলো শুনে আশালতা বেশ বুঝতে পারে মেয়েটা বহু কষ্টে কান্নাটা চেপে রেখেছে। আমি আপনাকে ঠিক কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না। এতদিন আপনাকে নিয়ে মনে যা পুষে রেখেছিলাম সব আজ দূর হলো। মুস্কি হাসি লিনা। আশালতা ছেলের দিকে তাকিয়ে বলে ওঠে, ছেলে বুঝি? মাথা নাড়ে আশালতা। আমার কোলে একটু দাও তো। কি নাম রেখেছ? বলেই বাচ্চাটাকে কোলে তুলে নেয় লিনা। আদিব। বাহ, সুন্দর নাম। তবে আশালতা, একটা কথা, সাত কখনো ক্ষমা চাইতে এসে তোমাকে ফিরে যেতে বললে যেও না কখনো। সুখী থাকবে দেখো, তবে একাও থেকো না। বার্ধক্যের সময় বারান্দায় কারো পাশে বসে তার দিকে তাকিয়ে থেকে ধোয়া ওড়ানো চায়ের কাপে নিশ্চিন্তে চুমুক দিতে পারো এমন কাউকেই খুঁজে নিও। পেয়ে গেলে দূরে ঠেলো না। আজকাল মানুষের এই ব্যস্ত শহরে যে একটা ভরসার হাতের আর খাঁটি ভালোবাসার বড্ড অভাব। আশালতা নির্বাক হয়ে শুধু লিনার কথাগুলোই শুনে যায়। পাশের কেবিনে সাদের পরিবারের সকলে যখন ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সাদের কেবিনে আশালতাকে নিয়ে পা টিপে টিপে প্রবেশ করে লিনা। শেষবারের মতো সাদকে দেখে নেয় আশা। নীরব ভঙ্গিতে কেঁদে কেটে দিশেহারা হয়ে কেবিন থেকে এক ছুটে বেরিয়ে আসে আশালতা। আর কখনো সে দেখবে না সাদকে। মানুষটা তো আর তার নেই। কেটে গেছে প্রায় 1.5টা বছর। আশালতার করা হরেক রকম জামার ডিজাইন দেখে ফ্যাক্টরির সব উচ্চপদস্থ ব্যক্তিরা মালিকের নিকট অনুরোধ জানায় তাকে ফ্যাক্টরির ড্রেস ডিজাইনার পোস্টে নিযুক্ত করার জন্য। হাতের কাজের উপর করা স্পেশাল ট্রেনিং আশালতার মনে ফ্যাশন ডিজাইনার হওয়ার আকাঙ্ক্ষা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। কাব্যসহ আশালতা তার সহকর্মীদের জোরাজুরিতে পুনরায় লেখাপড়ায় মনোযোগ দেয়। একটা ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন নিয়ে অনার্স কমপ্লিট করার জন্য ভর্তি হয়ে যায়। ভর্তি সকল ক্ষেত্রে সাহায্য করেছিল কাব্য, যার দরুন আশালতা সারা জীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রস্তুত। বেড়ে যায় আশালতার আরো 10 গুণ অধিক সংগ্রাম করবার ইচ্ছা, আকাঙ্ক্ষা। জোগাড় করে নেয় সে আরো 2-3টে টিউশন। ফ্যাক্টরিতে নিজের দায়িত্ব সামলে রোজ ভার্সিটিতে ক্লাস করে টিউশনগুলো শেষ করে সন্ধ্যার পরে বাসায় ফেরে আশালতা। ছেলে আর মাকে একটু সময় দিয়েই বইয়ে মুখ গুজে বসে পড়ে। কখনো কখনো সারা রাত চলে তার ভার্সিটির প্রেজেন্টেশন তৈরির কাজ।
কখনো কখনো ছেলেটাকে সাথে নিয়ে বের হয়, আবার কখনো কখনো হাফসা বেগমের কাছে রেখে যায়। ছেলে আর মা উৎসুক দৃষ্টিতে রোজ দরজার দিকে তাকিয়ে থাকে আশালতার ফেরার আশায়। ইদানিং আশালতার মনে ইচ্ছা জেগেছে ছোটখাটো একটা 2 রুমের বাসা নেবার। রুমগুলোর একটা রুম তাদের থাকার জন্য বরাদ্দ থাকবে, আর আরেকটাতে তার মতোই শত অসহায় মেয়েদেরকে স্বল্প খরচে হাতের কাজে ট্রেনিং প্রদানের ব্যবস্থা করবে। যেই ভাবনা সেই কাজ। একটা ছোটখাটো বাসাও নিয়ে নেয় সে, যথারীতি মনের প্রবল ইচ্ছাটাকেও প্রাধান্য দিয়ে ফেলে। প্রত্যেক শুক্রবার আর শনিবার মেয়েদেরকে হাতের কাজে ট্রেনিং দিতে শুরু করে। আশালতার এত পরিশ্রমের প্রমাণ বহন করে একমাত্র তার চোখের নিচে পড়ে যাওয়া কালি। প্রতিদিনের ন্যায় আজও সর্বশেষ টিউশনটা শেষ করে সন্ধ্যা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল আশালতা। তবে আজ শরীরটা বেশ দুর্বল থাকায় বাসে চড়ে বসেছিল। একে তো সিট খালি নেই, তার ওপর আবার ঠেলাঠেলি করে দাঁড়িয়ে যেতে হচ্ছে। গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ হয়ে আশালতার মন চায় ছুটে বাস হতে নেমে যেতে। হঠাৎ আশালতা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। এই স্পর্শকে খুব বাজে উপাধি অনায়াসে দেয়া যাবে। অবস্থা যখন বেগতিক তখন আশালতা পাশ ফিরে লক্ষ্য করে এই কাজ তার বাবার বয়সী একজন করছে। অমনি তার শরীরে আগুন জ্বলে ওঠে। আশপাশে চোখ বুলিয়ে আশা লক্ষ্য করে আরো 2-3 জন লোক ঠিক একই কাজ করে যাচ্ছে অন্য কিছু মেয়ের সাথে। চুপচাপ আশালতা তার হিজাব হতে 2টো পিন খুলে নিয়ে সুযোগ বুঝে পাশের বয়স্ক লোকটার হাতে গেঁথে দেয়। অমনি বাস ভর্তি লোকজনের মাঝে এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে লোকটা। সাথে সাথে আশালতা পাশ ফিরে লোকটার বাম গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কোন পর্যায়ের অমানুষ তোরা? মেয়ের বয়সী মেয়েদের সাথে এমন বাজে কাজ করতে রুচিতে বাঁধে না? ঘরে তো মনে হয় মেয়ে আছে, তবে অন্যের মেয়েদের দিকে কেন এমন দৃষ্টি? তো নিজের মেয়ের সাথে এমনটা হলে বাবা হয়ে তা সহ্য করতে পারতি? তোদের জন্য মেয়েরা রাস্তাঘাটে কোথাওই রেহাই পায় না। কি শান্তি পাস তোরা এমনটা করে বল? ফুলের গায়ে টোকা দিবি আর কাটার ঘা খাবি না? তা হয়, একদম হাত কেটে রেখে দেব। আর মেয়েরা তোমরাও বা কেমন? মেয়েদের সহ্য ক্ষমতা বেশি, তাই বলে কি সব সহ্য করে নেবে? বারবার সহ্য করো বলেই তো রাস্তাঘাটে এভাবে হেনস্থা হওয়ার পরে আর মুখ ফুটে প্রতিবাদ করার শব্দ খুঁজে পাও না। রুখে দাঁড়াতে শেখো, আর কেউ টোকা দেওয়ার সুযোগ পাবে না। মেয়ে মানুষ ফুলের মতো হয়, তবে শুধু কোমলতার রূপ নিজের মধ্যে ধারণ না করে গোলাপের গায়ে যেমন কাঁটা থাকে, তেমন কাঁটার মতো রূপও নিজেদের মাঝে ধারণ করো। কেউ দমাতে আসলেই কাঁটা বিধিয়ে দেবে। ফুঁসতে ফুঁসতে আশালতা কথাগুলো বলে ওঠে। মাঝ রাস্তাতে বাস থামিয়ে নেমে যায় আশালতা। আশালতা হাঁটছে আর মুচকি মুচকি হাসছে। এতক্ষণে বোধহয় বাসে তুল কালাম লেগে গেছে। অমানুষগুলোকে হয়তো গণপিটুনি দেওয়া আরম্ভ করেছে বাসের যাত্রীরা। মেয়েগুলো বোধহয় ফুঁসে উঠেছে এতক্ষণে, হয়তো বা অনেকেই এখনো আশালতার কথার রেশ কাটিয়ে উঠতে পারেনি। কাঙ্ক্ষিত স্থানটায় আসতে আজ আর প্রতিদিনের চেনা মুখটা এসে তার সামনে হাজির হয়নি। চোখের মনি ঘুরিয়ে এদিকে ওদিকে কাউকে খুঁজতে আরম্ভ করে আশালতা। কি ম্যাডাম, আজকে একটু দেরি করে ফেললাম নাকি? আচমকা সেই চিরচেনা কণ্ঠটা কানে এসে পৌঁছাতেই আশালতা চমকে ওঠে। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলে ওঠে, আচ্ছা মিস্টার কাব্য, আমাকে একটু বলুন তো, আপনি রোজ এই সময় কেন এখানে এসে দাঁড়িয়ে থাকেন? আমি তো আপনাকে দেখার জন্যই রোজকার তৃষ্ণা মেটাতে আসি। আপনার সাথে একটু কথা বলার লোভে এখানে আসি। সন্ধ্যার এই ল্যাম্পপোস্টের আলোতে আপনার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটার লোভে এখানে ছুটে আসি। তা আপনি বলুন তো, আগের মতো আমাকে দেখলে আর বিরক্ত বোধ কেন করেন না? আপনার চোখে মুখে কেন সে আগের মতো বিরক্তিবোধ ফুটে ওঠে না? কাব্যের কথায় থতমত খেয়ে আশালতা বলে ওঠে, তা আমি জানি না। আপনি কেন আমার পেছনে সময় নষ্ট করছেন? আপনার স্ট্যাটাসের সাথে একদম আমার যায় না কাব্য।
আমার মতো এমন কালো বর্ণের মেয়েকে একদম আপনার সাথে মানায় না। এবার কাব্য বেশ রেগে যায়, হুংকার দিয়ে বলে ওঠে, বোঝেন না কেন পড়ে আছে আপনার পেছনে? ভালোবাসি আপনাকে আমি। কিসের স্ট্যাটাসের কথা বলছেন আপনি? অর্থবিত্তর কথা বলছেন? উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমার আব্বুর থেকে আমি কখনো এক টাকাও নেইনি। নিজের খরচ নিজে চালিয়ে আসছি। ছোটখাটো একটা চাকরি করে হালাল ভাবে কিছু অর্থ উপার্জন করে আমি আর তা দিয়ে সাদামাটা ভাবে চলি। ইচ্ছা আমার আপনাকে নিয়ে সাধারণভাবে ছোট একটা সংসার সাজাবো, যেখানে সুখের বিপরীতে অন্য কিছুই থাকবে না। আর কি বললেন, আপনি কালো? আমার সাথে মানাবে না? ইউ নো হোয়াট? আমার কাছে আপনি এবং আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নারী। কেন আমাকে একটু ভালোবাসতে আপনার ইচ্ছা হয় না? কি এমন দোষ আমার? আশালতা খানিক সময় ক্লান্ত চোখে কাব্যের দিকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বুক পকেটে যে প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে ঘোরেন, তা যার জন্য নিয়ে আসেন তাকে কেন দেন না? সে তো প্রতিদিন অপেক্ষায় থাকে কবে মিস্টার কাব্য তাকে নিজ হাতে বেলি ফুলের মালাখানি হাতে মুড়িয়ে দেবে। খুশিতে কাব্যের চোখ চিকচিক করে ওঠে, আহ্লাদে গদগদ হয়ে বুক পকেট হতে মালাখানা বের করে আশালতার বাড়িয়ে দেওয়া ডান হাতটায় মুড়িয়ে দেয়। আশালতা মুচকি হেসে ডান হাতখানা দিয়ে কাব্যের বাম হাতের আঙুলগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। হাসি খুশি দুটি মানুষ নির্লিপ্তভাবে ব্যস্ত রাস্তায় একসঙ্গে পাড়ি দিতে আরম্ভ করে। মুখে তাদের কথা না থাকলেও মনে মনে যেন দুজনে কত শত গল্পে মুখরিত হচ্ছে। বিছানায় সোজা হয়ে শুয়ে নিজের চুল খামচে ধরে এক ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণে ডুব দেয় সাদ। ব্যাগ গোছাচ্ছ কেন লিনা? বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলে ওঠে সাদ। মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে লিনা বলে ওঠে, যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেই দিনটা যা চলে এসেছে সাদ। এই পেপারস গুলো দেখছো? তোমার সম্পত্তি আর টাকা পয়সা যে এখন থেকে আমার নামে হয়ে গেছে, সব প্রমাণ এখানে রয়েছে। মনে আছে আশা আর তোমার ডিভোর্সের পেপারস গুলোতে সাইন দিয়েছিলে? মানুষ তো একবার চেক করে দেখে কি লেখা আছে। ডিভোর্স পেপারে সাইন ঠিকই তুমি করেছো, তার সাথে সব সম্পত্তি আর টাকা পয়সা যে তুমি আমার নামে করে দিচ্ছ, সেই সাইনটাও তুমি করে দিয়েছিলে এই পেপারে। সব প্রসেসিং করতে করতে এতটা মাস লেগে গেল। আমাকে আবার লোভী ভেবো না। এই টাকা সম্পত্তি কিছুই আমার জন্য ব্যয় করব না, সব চলে যাবে এতিমখানাগুলোতে। কিভাবে তোমার এতদিনে স্থাপিত বিশ্বাসটাকে এক নিমিষে ভেঙে দিলাম, তাই না? আফসোস হচ্ছে? তোমার মতো পুরুষেরা কেন ছলনা করার আগের ছলনার পরিণামটার কথা চিন্তা করে না? আশালতার মতো সহজ সরল মেয়েটাকে তুমি যেভাবে ঠকালে, একটু বুক কাঁপলো না তোমার? তোমার ওই বিষাক্ত মুখে কখনো আমার জন্য ভালোবাসা শব্দটা উচ্চারণ করো না সাদ। ঘৃণা হয় আমার, প্রচুর ঘৃণা হয়। এতক্ষণে শাড়ির আঁচল দিয়ে দুই বাহু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখার বাঁধন হালকা করে এক বাহু হতে আঁচল ছিটকিয়ে সরিয়ে ফেলতেই সারা দুই হাতে আর কাঁধের উপরে লাল লাল কাটা কাটা দাগগুলো স্পষ্ট হয়ে ওঠে। নিজের মুখে কয়েকটা থাপ্পড় নিজেই বসিয়ে দিয়ে চুল এলোমেলো করে নেয় লিনা। সাদ কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কি করতে চাইছো তুমি লিনা? শুধু চুপচাপ দেখে যাও জান, বলে ছুটে চিৎকার দিতে দিতে ঘর হতে বেরিয়ে একদম বাসার বাইরে বেরিয়ে আসে লিনা। চিৎকার করে কান্না করে করে আশেপাশের মানুষ জড়ো করে ফেলে কিছুক্ষণের মধ্যেই। এতক্ষণে সাজেদা বেগম ও ছবি এসে বাইরে দাঁড়াতি তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কি করছে লিনা এটা? কিছুক্ষণের মধ্যে উপস্থিত সকলে তেতে ওঠে। বাড়ির বউকে এভাবে সকলে মারধর করে কিভাবে? তবে কি আগের বউটাকেও এইভাবে অত্যাচার করে বিদায় করেছে এরা? সাদের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে যেন। কাউকে তারা শত বুঝিয়েও কুলিয়ে উঠতে পারে না যে লিনাকে তারা একদম কোনো অত্যাচার করেনি। উপস্থিত সকলে পুলিশ ডাকার হুমকি দিতেই লিনা কান্নার ভান করে সকলকে মানা করে দেয়।
সকলের সাহায্যে ব্যাগপত্র নিয়ে সাদদের বাসা হতে বেরিয়ে আসে লিনা। সাদ প্রথম হতে শেষ পর্যন্ত চুপ করে দেখে গেল সব, যেন এটাই তার প্রাপ্য ছিল। সাজেদা বেগম বেশ বুঝে ফেলেন লিনা যে ইনডিরেক্টলি আশালতার কাহিনীটাই নিজের মাধ্যমে সকলের কাছে ফুটিয়ে তুলে গেল। বড় ছেলেটা ঠিকভাবে যোগাযোগ করে না আজ কয়েক মাস। ছোট ছেলেটা তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে। শেষমেশ লিনা সব সম্পত্তি কৌশলে কেড়ে তো নিলই, তার ওপর সারা এলাকাবাসীর নিকট তাদের রূপটা তুলে ধরে গেল। ঠিক মতো 3 বেলা খাবারও জোটে না কপালে। এখন আফসোস করতে করতেই কপাল চাপড়ান সাজেদা বেগম। মনে মনে একটা কথাই শুধু বিড়বিড় করে উচ্চারণ করেন, তবে কি এটাই ছিল তাদের পরিণাম? সকল মান অভিমানের পালা চুকিয়ে আজ 2 দিন হয়েছে নিজের বাড়িতে ফিরেছে আশালতা। মায়ের অনেক কান্নাকাটি আর মার্জানার অবস্থা বেগতিক শুনেই ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে মা আর ছেলেকে নিয়ে ছুটে চলে আসে আশালতা। মার্জানা কেঁদে কেঁদে নিজের অন্যায়ের জন্য বারবার ক্ষমা চেয়েছে আশালতার হাফসা বেগমের নিকট। আশালতা হাফসা বেগম হাসি মুখে মার্জানাকে কাছে টেনে নেয়। বাড়ি ভর্তি সকলের মনে একজন সদস্য হারানোর তীব্র ভয় খানিক বাদে বাদে হানা দিয়ে ওঠে। আশালতার ছোট ভাবি বর্তমানে 6 মাসের গর্ভবতী। বাড়িতে কিছুক্ষণ বাদে বাদে হয় মার্জানাকে নিয়ে শোক অথবা নিপাকে নিয়ে আনন্দ ঝলকানি দিয়ে ওঠে। আশালতা এখন স্বাবলম্বী, কেউ আর তাকে কটাক্ষ করে দুটো কথা বলার বিন্দু মাত্র সাহস করে ওঠে না। বিকালে উঠানে টোটা দিয়ে পেয়ারা গাছের সবচেয়ে উঁচু ডালটা হতে পাকা ডাসা পেয়ারা পাড়ার চেষ্টা করছিল আশালতা। আচমকা কারো ভেজা কণ্ঠে আশা ডাকটা শুনে চমকে পেছনে ঘুরে তাকায় সে। মুহূর্তের মাঝে শরীরের মধ্যে কারেন্টের গতিতে শিহরণ বয়ে যায়। শরীর যেন হঠাৎ করে অবশ হয়ে আসছে আশালতার। আশালতার সামনেই হুইল চেয়ারে বসে আছে সাদ, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সাজেদা বেগম ও ছবি। প্রত্যেকেরই চোখ হতে জল উপচে পড়ছে। আশালতা কাপা কণ্ঠে বলে ওঠে, আপনারা এখানে? ইতোমধ্যে আশালতার বাড়ির প্রায় সকলে উপস্থিত হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দাও আশা, আমাদের ছেলেকে নিয়ে আবার ফিরে চলো তুমি। হ্যাঁ মা, তুমি আমাদের সাথে ফিরে চলো তোমার ছেলেকে নিয়ে। 1 মিনিট, কার ছেলে বললে তুমি সাদ? আমাদের ছেলে, ওই যে তোমার মায়ের কোলে রয়েছে। ওখানেই থেমে যাও সাদ, একদম আমাদের বলবে না, ও শুধুমাত্র আমারই ছেলে। বাসখাই কণ্ঠে কথাগুলো বলে ওঠে আশালতা। মাথা নিচু করে নেয় সাদ, চোখে অথই জলরাশির আনাগোনা স্পষ্ট। আমাকে ক্ষমা করে দাও তুমি আশা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। শিক্ষা পেয়েছি আমি আশা। আমি জানি তুমি আর ফিরবে না। আমি ছেলেকে কখনো তোমার থেকে কেড়ে নিতেও চাইব না। ওর ভরণ পোষণ বহন করার মতো সামর্থ্য আমার নেই। সাদ আজ নিঃস্ব, পাপ যে বাপকেও ছাড়ে না আশা। হারে হারে টের পেয়েছি আমি তা। আমার একার কথা বলবো না, পুরো পরিবার ধরেই পেয়েছি বলতে পারো। শরীরের যন্ত্রণা আর মনের যন্ত্রণা দুটো এক হয়ে আমাকে এখন তিলে তিলে শেষ করে দিচ্ছে আশা। নিজেকে আজ পাগল পাগল মনে হয়। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক অন্যায় করেছি আমি, যার আসলেই ক্ষমা হয় না। হ্যাঁ আশা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি। একজন মা হয়ে আমার অমন অন্যায় করা আসলে উচিত হয়নি। কোনো মায়ের কাছেই তার সন্তানের যন্ত্রণা কষ্ট সহ্য হয় না। গলার মাঝে কাটার মতো বিঁধে থাকার মতো অনুভূতি হয়। আমার সন্তানদের এত কষ্ট দেখে আজ আমি উপলব্ধি করতে পারছি তুমি ঠিক কতটা কষ্ট পেয়েছ। আমি তোমার কত বড় ক্ষতি করেছি তার পরিণাম আমি পদে পদে ভোগ করছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে হয়তো মরেও শান্তি পাবো না। তাচ্ছিল্য ভরা কণ্ঠে আশালতা বলে ওঠে। আশালতা মনে রাগ ক্ষোভ কষ্ট কিছুই পুষে রাখে না। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার জন্য আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। সাদ আর তার মা বোন করুণ দৃষ্টিতে আশালতার দিকে তাকিয়ে থাকে।
মনের মাঝে তাদের গত কয়েক মাস হতে যে আফসোস আর অনুতপ্ততার ঝড় বয়ে চলেছে, তা হয়তো সারা জীবন আর থামবার নয়। এই আফসোস, অনুতপ্ততা এবং অন্যায়ের পরিণামের বোঝা হয়তো বয়ে নিয়ে বেড়াতে হবে আজীবন ভর। তাদের কানের মাঝে আজীবন একটা বাক্যই ঝনঝন করে বাজতে থাকবে, পাপ বাপকেও ছাড়ে না। আশালতা বুঝে গেছে, লীনা তাকে যা বলেছিল গত বছর তা আসলে সে ঘটিয়ে গেছে। আশালতা পেছন ঘুরে উঠান হতে বাড়ির মধ্যে প্রবেশ করতে করতে বলতে আরম্ভ করে, আশালতার প্রতি বহু মানুষের বহু ক্ষোভ থাকলেও আশালতা কারো প্রতি কোনো ক্ষোভ পুষে রাখে না। আমি এই আশালতা একদিন তোমাদের সামনে সমাজের সকল অসহায় মেয়েগুলোকে বিদ্রোহী তৈরি করে দাঁড় করিয়ে দেব। তাদের প্রাপ্য সম্মান, স্বাধীনতা দিতে তোমরা বাধ্য হবে। একে একে সকল নারী তাদের সাথে হওয়া অন্যায়, তাদেরকে প্রতিনিয়ত করা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হ্যাঁ, তোমাদেরকে বলছি, হে সমাজের নিষ্ঠুর মানুষগুলো, হ্যাঁ আমিই বলছি, তোমাদের অপ্রিয় আশালতা। বইয়ের শেষ পাতাটির শেষ লাইন পড়া শেষ করে বইটা বন্ধ করে নেয় আদিব। কিছু মুহূর্তের জন্য চোখ বুজে নেয় সে। আদিবের লেখা অপ্রিয় আশালতা বইটি প্রকাশিত হয়েছে 1 মাস হলো। এর মাঝে সকল সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে বইয়ের প্রধান চরিত্র আশালতা। সাধারণত লাইব্রেরিতে একটা শুনশান পরিবেশ বজায় থাকলেও আজ সকলের নিয়ম ভঙ্গ করে প্রতিদিনের ন্যায় লাইব্রেরির এক কোণের টেবিল চেয়ারে বসে থাকা শান্তশিষ্ট ছেলেটাকে ধরে বেঁধে নিয়ে গোল হয়ে বসেছে। বায়না ধরেছে তারা, আদিবের আজ সকলকে বইটা পড়ে শোনাতেই হবে। সকলের বায়না মোতাবেক একটু আগে পড়েও শোনালো আদিব। হঠাৎ কারো প্রশ্নে পুনরায় চোখ খুলে তাকায় আদিব। আচ্ছা লেখক সাহেব, ইনি কি আমাদের ঢাকার সেই নামকরা ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবিকা মিস আশালতা? পাঠকের প্রশ্নে মুচকি এসে জবাব দেয় আদিব, জি। আরেকজন প্রশ্ন করে ওঠে, আশালতা কি তার লক্ষ্য অর্জন করতে পেরেছিলেন? হ্যাঁ, অবশ্যই পেরেছিলেন। যদি না পেরেই থাকেন, তবে কেন তার পরিচয় সম্বন্ধে সঠিকভাবে অবগত হবার জন্য তার নামের আগে নামকরা ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবিকা উচ্চারণ করেছিলেন? উপস্থিত পাঠক পাঠিকার মাঝে এক উৎফুল্লতা ছড়িয়ে পড়ে। আচ্ছা, আপনি কিভাবে মিস আশালতা সম্পর্কে এত কিছু জানলেন? তিনি কি আপনার কিছু হন? বড় একটা শ্বাস টেনে নিয়ে পুনরায় চোখ বন্ধ করে নেয় আদিব। পরক্ষণে ঝটপট চোখ খুলে নিয়ে হাসি মুখে বলে ওঠে, সকলে সে অপ্রিয় আশালতাই আমার মা। উপস্থিত সকলের মন টান টান উত্তেজনায় ছেয়ে যায়। সকলের দিকে তাকিয়ে আদিব এক প্রশস্ত হাসি টানে ঠোঁটে। আর চোখে লাইব্রেরির সদর দরজার দিকে তাকাতে অতি প্রিয় দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হয়ে যায় 17 বছরের যুবকের। চেয়ার হতে উঠে সদর দরজার দিকে এগুতে নিলেই সকলে একসাথে আদিবের দিকে একটা প্রশ্নই ছুড়ে মারে, লেখক সাহেব, আসল কথা না জানিয়ে কোথায় ছুটছেন? বাস্তবেও কি মিস্টার কাব্য আছেন? আশালতার সাথে কি কাব্যের মিল বাস্তবেও ঘটেছে, নাকি কাব্যের অস্তিত্ব শুধু গল্প পর্যন্তই সীমাবদ্ধ? আদিব চলার গতি থামিয়ে দিয়ে লাইব্রেরিতে উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, তা না হয় আপনারা এই মুহূর্তে বাস্তবে স্বচক্ষেই দেখে নিন। আদিব পুনরায় চলতে আরম্ভ করে। ধীর পায়ে হেঁটে সদর দরজার সামনে উপস্থিত আশালতা আর কাব্যের দিকে এগিয়ে যায়। উৎসুক পাঠক ও পাঠিকারা বিস্ফোরিত নয়নে সেদিকেই তাকিয়ে থাকে। কাব্য গলা খাকারি দিয়ে বলে ওঠে, বাস্তবেও সকলের অপ্রিয় আশালতা কাব্যের সবচেয়ে প্রিয়। কাব্য অর্ধাঙ্গিনী হিসেবে তার মায়াবতীকেই পেয়েছিল। হ্যাঁ, বাস্তবেও মিল ঘটেছে আপনাদের কাব্য ও আশালতার। আশালতা কাব্যের দিকে তাকে মুচকি হেসে ওঠে। সকলে সেই থেকেই নির্নিমেষ এই 3 জন মানুষের দিকে তাকিয়ে আছে। সবার চোখের সামনে এক দুঃখিনী মেয়ের লড়াই ও সংগ্রাম করে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনীখানাই ভাসছে অতি সাধারণ এক মেয়েকে উন্মাদের মতো ভালোবাসা কাব্যের প্রতিচ্ছবি। ভাসছে আশালতাকে দেখে অনুপ্রাণিত হয়ে উঠে দাঁড়ানো সকল নারীর বিদ্রোহী ও সংগ্রামী প্রতিচ্ছবি। ধীর পায়ে আশালতা
কাব্য ও আদিব লাইব্রেরির সীমানা হতে বেরিয়ে আসে। তাদের গন্তব্য এখন কিছু হাত দূরে অবস্থিত আইসক্রিমের স্টলটা। ছেলের বায়না রাখতেই যে সব দরকারি কাজ ফেলে আশালতা ও কাব্যের এখানে ছুটে আসা। আশালতা সারাটা পথ ছেলের হাতের বইটার মলাটের দিকে তাকিয়ে থাকে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা বইয়ের নামটাই তার চোখকে বারবার আকর্ষণ করছে। আশালতা বিড়বিড় করে নামটা পড়ে ওঠে, অপ্রিয় আশালতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।